আলিমা বেগমের ডাকে ঘুম ভাঙল আহিয়ার। আজকে তো তার কোনো ভার্সিটি নেই, তাই তো ঘুমের রাজ্যে ডুবেছিল। কিন্তু কয়েকবার ডাকার পরও না ওঠায় এবার কড়া গলায় হালিমা বেগমের স্বর ভেসে এলো উপরে। আহিয়া ঘুম জড়ানো চোখে হাত পা ছুঁড়ে মুখে হাই তুলতে তুলতে আধো বসা অবস্থায় উঠল। ঘরের জানালা দিয়ে ঢুকে পড়ার রোদে বোঝা যায় বেলা অনেক গড়িয়েছে। তার চুলগুলো এলোমেলো হয়ে গাল বেয়ে নেমে এসেছে। চোখের পাতায় এখনো ঘুমের ভার। কয়েকবার মুখ চাপড়ে ধরফর করে উঠে দাঁড়ালো। দুলতে দুলতে সিঁড়ি বেয়ে নিচে নামলো আর গিয়েই ধপ করে সোফার উপর বুঁদ হয়ে পড়ল। আবারও চোখ বন্ধ হয়ে আসছিল। শরীরের ভেতর অলসতা যেন তাকে চেপে ধরেছে। চাচি মা, আমার চাটা দিন। শব্দটা কানে যেতেই তড়াক করে চোখ মেলে তাকালো আহিয়া। মুহূর্তে বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। ওই শটটা, ওটা তো আদনান ভাইয়ের। চোখ পিটপিট করে একবার ডান দিকে তাকালো। হ্যাঁ, সত্যিই তো আদনান সোফার টেবিলে ল্যাপটপ খুলে মন দিয়ে কিছু দেখছে। কপালে ভাঁজ, চোখে ভীষণ মনোযোগ। আহিয়ার চোখে ভর করে এলো অবাক প্রশ্ন। আদনান ভাই তো এ সময় বাসায় থাকে না, হসপিটালে ডিউটি থাকে সব সময়। তাহলে আজকে গেল না কেন? এই ভেবে ধরফর করে উঠে বসল সে। ঠিক তখনই হালিমা বেগম এক কাপ চা এনে আদনানের হাতে দিলেন। তার চোখ গিয়ে পড়ল এখনো ঘুমে কুকড়ে থাকা আহিয়ার দিকে। কপাল কুঁচকে বলে উঠলেন, কখন থেকে ডাকছি তোকে, এখন আবার এখানে এসে ঘুমাচ্ছিস? আহিয়া হক চকিয়ে উত্তর দিল। ডাকছো কেন? হালিমা বেগম বিরক্ত হয়ে বললেন, ডাকছো কেন মানে? মার্কেটে যাব বলেছি কাল রাতে, সব ভুলে গেছিস নাকি? উফ, আহিয়ার গলা যেন আধো ঘুমে ভারী। কি যা ফ্রেশ হয়ে আয়, এইভাবে আর কতক্ষণ ঘুমাবি? আহিয়া অনিচ্ছা নিয়ে মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে আদনান চায়ের কাপ নামিয়ে চোখ তুলে একবার তাকালো তার দিকে। ঘুম মাখা মুখ, এলোমেলো চুল, শ্যামবর্ণ গালে ঘুমের ছাপ। কেমন এক অদ্ভুত মাদকতা ছড়িয়েছিল আহিয়ার চেহারায়। চোখ দুটো যেন আধো আলোতে মায়ার আবরণে ঢাকা। আদনান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। অতপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে আবার ল্যাপটপে চোখ নামিয়ে নিল, যেন কিছু হয়নি। ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠস্বর। ভাইয়া, তুমি হাসছো কেন? চমকে পেছনে তাকালো আদনান। আদিবা তার রং পেন্সিল হাতে বসে আছে আর বড় বড় চোখ মেলে ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করছে। আদনান এক মুহূর্ত থমকে গেল। ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা মিলিয়ে গিয়ে মুখটা শক্ত হয়ে গেল। গম্ভীর স্বরে বলল, কোথায় হাসলাম আমি? আমি স্পষ্ট দেখেছি তুমি হাসছিলে। আদনান মৃদু ভঙ্গিতে উত্তর দিল। আচ্ছা, হতে পারে। তার কণ্ঠে এমন এক বোধকতা ছিল যেন সে সত্যিটা এড়াতে চাইছে। কিন্তু আদিবা তো আর কিছু বলতো না। কিছুক্ষণ চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে রইল। তারপর আবার নিজের রং পেন্সিল নিয়ে ছবি আঁকতে বসে গেল। আদনান ধীরে নিঃশ্বাস ছাড়ল। একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস, যেন নিজের ভেতরের কোনো অচেনা অনুভূতি চেপে রাখতে চাইছে। ড্রয়িং রুমের সেই নীরবতার মাঝে এসে বসলেন আশফাক মীর আর আফরোজা শেখ। আফরোজা শেখ নিজের চেয়ারে বসে পড়লেন। হাতে থাকা কিছু কাগজপত্রে চোখ বোলাতে লাগলেন। ভ্রুতে হালকা কুঁচকানো ভাঁজ, যেন প্রতিটি অক্ষর মনোযোগ দিয়ে দেখছেন। এমন সময় পরিচারিকা ঋতু এসে ট্রেতে চায়ের কাপ নামিয়ে রেখে গেল। আফরোজা শেখ কাপ তুলে ধীরে চুমুক দিতে দিতে একবার চোখ তুলে তাকালেন আদনানের দিকে। আদনান তখনও ল্যাপটপে পুরো মনোযোগ দিয়ে টাইপ করছে। তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, বরং গাম্ভীর্যের আস্তাবর ছায়া। আফরোজা শেখ এবার ধীরে আশফাক মীরের দিকে ঘুরে তাকিয়ে বললেন, তোমার আদরের ভাতিজা কই? কাল রাতে যে বের হলো, তারপর থেকে আর বাসায় ফেরার নামগন্ধ নেই। নেশা করে কোথায় বুঁদ হয়ে আছে, খোঁজ নিয়েছো? তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। চোখের কোণে জমে ওঠা ক্লান্তি যেন আহাদের নাম উচ্চারণের সাথেই তা দ্বিগুণ হয়ে উঠল। আশফাক মীর চুপচাপ বসেছিলেন এতক্ষণ। এবার কফি কালারের পাঞ্জাবির হাতা ঠিক করে এক পায়ের ওপর আরেক পা তুলে নিলেন। ঠোঁটের কোণে অল্প এক হাসি খেলে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলেন, শাহিনের বাসায় আছে, শাহিন নিজেই রাতে ফোন করে জানিয়েছে। আফরোজা শেখ ঠোঁট কামড়ে ধরলেন।
চোখে মুখে বিরক্তির রেখা এতটাই স্পষ্ট ছিল যে বোঝা যাচ্ছিল আহাদের এই বেপরোয়া আচরণে তিনি ক্লান্ত, তবুও যেন অসহায়ের মতো চুপ করে গেলেন। এই ছেলেকে তারা কোনো নিয়মে কোনো বাঁধনে আটকে রাখতে পারল না, সেটা যেন প্রতিদিন আরও পরিষ্কার হয়ে উঠছে। তিনি একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস নিয়ে আবার চায়ের কাপে চুমুক দিলেন। ঠিক তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন হালিমা বেগম। তার হাতে শাড়ির আঁচল বারবার টেনে গোছাতে গোছাতে ডেকে উঠলেন, আহি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। উপরের দিকে থেকে ভেসে এলো আহিয়ার কণ্ঠ। আর 2 মিনিট। আফরোজা শেখ এবার ভ্রুকুচকে প্রশ্ন করলেন, কোথাও যাচ্ছ নাকি হালিমা? হালিমা বেগম নিচু গলায় ভদ্রভঙ্গিতে বললেন, জি আপা, একটু মার্কেট যাব, আদিবার জন্মদিনে টুকিটাকি কিছু কেনাকাটা করা লাগবে। আফরোজা শেখ কিছুক্ষণ থেমে থেকে চুপচাপ মাথা নাড়লেন। ঠিক আছে, যাও। এমন সময় ধাপ ধাপ শব্দ করে নিচে নামলো আহিয়া। চোখে মুখে হালকা সাজ, সাদা কালো কম্বিনেশনের জামা, কিন্তু মুখের ভেতরে আবারও সে চিরচেনা দ্বিধা। সিঁড়ির ধাপে ধাপে নামার শব্দ যত জোরালো হচ্ছিল, আদনানের দিকে হঠাৎ চোখ যেতেই তার পদক্ষেপ থেমে এলো। মুহূর্তেই তার পায়ের শব্দ ম্লান হয়ে গেল। সে যেন নিঃশব্দ পায়ে খুব সতর্কভাবে এসে দাঁড়ালো হালিমা বেগমের পাশে। চলো চাচি আম্মা, আমি রেডি। হালিমা ব্যস্ত হয়ে নিজের ব্যাগ গোছাতে গোছাতে বললেন, চল আদনান, এসো। কথাটা শোনা মাত্র আদনান ল্যাপটপ ধীরে নামিয়ে আঙুলের হালকা টোকায় সেটা বন্ধ করল। এরপর ফোনটা পকেটে তুলে নিয়ে আদনান উঠে দাঁড়িয়ে আহিয়ার দিকে একবার তাকালো। সেই দৃষ্টি আহিয়ার বুকের ভেতর যেন ধক করে উঠল। তার মুখ হালকা ফ্যাকাশে হয়ে গেল। তাড়াহুড়ো করে হালিমা বেগমের কানে কানে বলল, চাচি আম্মা, আদনান ভাইয়া যাবে? হ্যাঁ, এই জন্যই তো আজ ছুটি নিয়েছি। আহিয়ার চোখ বিস্ফোরিত, ঠোঁট কেঁপে উঠল। ইহ, আমি যাব না তাহলে। হালিমা কিছু বলার আগেই হঠাৎ আদনানের কণ্ঠ ভেসে এলো পেছন থেকে, গভীর ভারী অথচ শান্ত স্বর। আমি গেলে তোর কোনো সমস্যা? কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবার বলল, সমস্যা থাকলে বল। আহিয়া তড়িঘড়ি মাথা নেড়ে দিল, গলা কাঁপতে কাঁপতে বলল, না না, কি সমস্যা থাকবে? আদনানের চোখে যেন এক অদ্ভুত দীপ্তি খেলে গেল। মৃদু ভঙ্গিতে হেসে উঠল। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চল। আহিয়া ঠোঁটের কোণে জোর করা হাসি ফুটে উঠল, খুবই কৃত্রিম। হ্যাঁ। হালিমা বেগম এবার পেছনের ঘরে তাকিয়ে ডাক দিলেন, আদিবা, আয়। কিছুক্ষণের মধ্যেই আদিবা দৌড়ে বেরিয়ে এলো, চোখে মুখে উচ্ছ্বাস ভরা। সবাই একসাথে দরজার দিকে এগিয়ে গেল। বাহিরের আলো হাওয়ায় দরজা খুলতেই এক ঝাপটা হাওয়া ভেসে এলো। চারজন একসাথে বাইরে পা রাখলো, কেউ হাসি মুখে, কেউ গম্ভীর ভঙ্গিতে, আর কেউ বুকের ভিতর লুকোনো অজানা অস্বস্তি নিয়ে। রিদিতা হাতে রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। কখন থেকে নিজের পছন্দের গান খুঁজে যাচ্ছে একের পর এক, কিন্তু মন মতো মেলাতে পারছে না। বারবার গানের প্রথম লাইন শুনে ভ্রুকুচকে আবার বদলে ফেলে। ঐশানী অনেকক্ষণ ধরে ওকে লক্ষ্য করছিল, শেষে ধৈর্য হারিয়ে তেতে উঠে বলল, সমস্যা কি তোর? দাঁড়িয়ে দাঁড়িয়ে রিমোট নিয়ে কতক্ষণ ধরে টিপাটিপি করতেছিস? রিদি মুখ বাঁকিয়ে সূচক শব্দ করে বলে, আরে দাঁড়াও না, একটা গান খুঁজতেছি। ঐশানী বিরক্তি এবার চরমে উঠে গেল। তোরে আমি কাজ দিছি রিধি, টেবিল আর সোফাগুলো একটু মুছতে বলেছি, গান খুঁজতে না। রিদি হেসে একটু গম্ভীর ভঙ্গিতে বলে, মুছবো তো বলেছি, একটা গান চালায় নি, গানের তালে তালে মুছে দিব। তোর গান খুঁজতে খুঁজতে এদিন পার হয়ে যাবে। বলে সে বিরক্ত হয়ে পাশের রুমে চলে গেল। রিদি আর কোনো জবাব না দিয়ে দ্রুত একটা গান চালিয়ে দিয়ে কাজ শুরু করলো। তবে তার কাজের মাঝে হঠাৎ মাহি এসে লাফঝাপ শুরু করে দিল পাশে। রিদি এক হাত দিয়ে ঠেলে সরিয়ে বলল, সর সামনে থেকে, কাজ করতে দে। কিছুক্ষণ শান্ত থাকে মাহি, কিন্তু একটু পর আবারও এসে হাজির, গানের তালে তালে লাফায়। রিদি এবার একটু বিরক্তি হয়ে বলে উঠল, সুমাইন্নার বাচ্চা, সামনে থেকে সর বলছে। মাহি এবার এক হাত কোমরে দিয়ে ভাঙা ভাঙা ভঙ্গিতে আরেক হাত নেড়ে বলে। রিদি চোখ বড় বড় করে বলে, বাপের বাড়িতে ফুটাইতে আসছে। মাহি গলা ফাটিয়ে বলে। রিদি বিস্ময়ে হাঁ হয়ে গেল, কণ্ঠে রাগ ঝরে পড়ল, দাঁতে দাঁত পিষে বলল, সাহস কত বড়, এতটুকু বান্দরের বাচ্চা আমারে বের করবে, থাপড়ায় না চেয়ারের নকশা পাল্টাই দিমু তোর। তোর বাপ আসলে কি হবে? তোর বাপরে ভয় পাই আমি, যাই এখান থেকে। মাহি টলমলো চোখ নিয়ে ফুসতে ফুসতে কাঁদো কাঁদো ভঙ্গিতে দৌড়ে চলে গেল সেখান থেকে। আর এটা দেখে রিদি আনন্দিত হলো। ঠিক তখনই একটা গান বেজে উঠল। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমের জালে ফেসে গেল মনটা যে আমার।
গান শুরুর সাথে সাথে হৃদি যেন অন্যরকম টালমাটাল হয়ে গেল। হাত ছুড়ে দিয়ে পা মিলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। তার ভেতরে চাপা অস্থিরতাগুলো যেন গানের তালে তালে বের হয়ে আসে। ওশানি পাশের রুম থেকে শব্দ শুনে বেরিয়ে এলো। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল নিজের আতপাগল বোনের দিকে। হৃদির চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস, আবার কিছুটা পাগলামির ছাপ। যখনই হৃদি দুলতে দুলতে ঘুরলো, ওশানিকে দেখে হক চকিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বলল, ভয় পাইছি না? ওশানি এটা দেখে হেসে মাথা নেড়ে বলল, তুই তো গিরগিটির চেয়েও কম না রিধি। কাল তো সারাদিন গাল ফুলায় বসেছিলি, তাহলে আজ কেমন বান্দর মতো লাফাইতেছিস কেন? ঘটনা কি? হৃদি যেন ধরা পড়তে পড়তে বেঁচে গেল। এই বলে রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিয়ে নিঃশব্দে নিজের রুমে চলে গেল। ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই হঠাৎ রাতের দৃশ্যগুলো ভেসে উঠল। আহাদের নেশালো কণ্ঠ, তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা উল্টোপাল্টা কথা, সবশেষে হঠাৎ হাত ধরা। হৃদির বুকের ভেতর কেমন জানি কাঁপন শুরু হয়ে গেল। ফর্সা মুখটা লাল হয়ে উঠল, শ্বাস দ্রুত হয়ে গেল। নিজের অবস্থা বুঝতে পেরে একটা হাসি দিয়ে দ্রুত বালিশে মুখ গুজে দিল সে, যেন নিজের কাছ থেকে নিজেকে লুকোতে চাইছে, কিন্তু তবুও যেন হৃদয়ের ভেতরটা ধরা দিয়ে ফেলছে আহাদের জন্য। সূর্যের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। রোদের তেজ জানালার ফাঁক গলে ঘরে ঢুকতেই কপালে এসে পড়ছে। সেই আলোয় আহাদের গভীর ঘুম ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। একসময় তার হাত পা নড়ে উঠল, আড়মোড়া ভাঙল শরীরটা, কিন্তু চোখ খুলতে গেলেই বুঝল মাথার ভেতর যেন প্রচণ্ড ব্যথা, শরীরটা ভারী হয়ে আছে। অবশেষে ধীরে ধীরে চোখ মেলল আহাদ। তীব্র আলোয় চোখে খোঁচা লাগলো, আবার কুচকে বন্ধ করলো। কিছুক্ষণ পরে হাই তুলে আবার চোখ খুলল। সামনে দেয়ালের ঘড়িতে দৃষ্টি পড়তেই ধরফর করে উঠে বসলো। দুপুর 2টা বেরিয়ে গেছে। সে চমকে উঠল। রাজনীতির মাঠে যেখানে প্রতিটি ঘন্টা প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে সে প্রায় আধা দিন পার করে দিয়েছে কেবল ঘুমিয়েই। মনে এক ধাক্কায় আতঙ্ক জাগল। আহাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শরীর টান টান করে প্রসারিত করলো, মাথাটা চেপে ধরলো হাত দিয়ে। টেবিলে রাখা কালো জ্যাকেট, ফোন আর মানিব্যাগ হাতে তুলে নিল। দরজার দিকে এগিয়ে যেতেই পা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। গতরাতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। কাল রাতে সে একটু বেশি মাত্রা ছাড়িয়ে গেছে। এতটা ড্রিঙ্ক করা উচিত হয়নি, কিন্তু সে কি করবে? নিজের প্রেয়সীকে মন খারাপ করে থাকতে দেখে যে অপরাধবোধ কাজ করতেছিল, মনে হয়েছে সে রীতির সাথে একটু বেশি রূঢ় হয়ে গেছে, তাই তো নিজের যন্ত্রণা কমাতে এমন কাণ্ড করেছে। তবে এখন এসব পাগলামো করলে চলবে না। সামনে নির্বাচন, নিজেকে সংযত রাখতে হবে, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। চারপাশে শত্রুদের আনাগোনা, যখন তখন হৃদির সাথে দেখা করা যাবে না, তা না হলে তারা হৃদিকেও আক্রমণ করতে পারে তার দুর্বলতা ভেবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রাখতে তার প্রিয়সীর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আহাদ। ফোন বের করে হৃদির সেদিনের ভিডিওটা দেখতে লাগলো, যেখানে হৃদি খাচ্ছিল ছোট বাচ্চাদের মতো। ফুলে থাকা গাল দুটো যেন মুখ ভর্তি অভিমান বহন করছে। ভিডিওর ভেতরকার দৃশ্য দেখে তার ঠোঁটে অজান্তেই এক চিলতে হাসি খেলে গেল। আঙুল দিয়ে আলতো করে স্ক্রিন স্পর্শ করে বলল, স্টুপিড। ভিডিও বন্ধ করে ফোনটা পকেটে রেখে দরজা খুলে বাইরে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই শাহিন তড়িঘড়ি করে এগিয়ে এলো। ভাই আপনি উঠছেন? আহাদ চোখ কুঁচকে কটমট করে তাকালো। না, এখনো শুয়ে আছে। রবিশ। সরি ভাই। আহাদ সোজা হাঁটতে থাকলো। দরজার কাছে পৌঁছে যাবার আগে শাহিন আবার ডাক দিল, ভাই নাস্তা করবেন না? না শাহিন, তুই তো জানিস আমি ফ্রেশ না হওয়া পর্যন্ত কোনো কিছুতেই স্বস্তি পাই না। খাওয়া দাওয়া পরে হবে। শাহিন আর কিছু বলল না। আহাদের অভ্যাস, রুটিন সবই তার জানা। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে ভেসে এলো শাহিনের মা মমতাজ বেগমের ডাক। বাবা চলে যাইতেছো? আহাদের পা থেমে গেল, ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে, মাথা নিচু করে বলল, জি খালাম্মা, যাওয়া জরুরি। আহাদের কণ্ঠে শ্রদ্ধার সুর সবসময়ই থাকে মমতাজ বেগমের জন্য, আর মমতাজ বেগমও আহাদকে আপন সন্তানের মতো ভালোবাসেন। আজ সকালে যখন শুনলেন আহাদ এখানে আছে, তখন থেকে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছিলেন। নিজ হাতে তার জন্য রান্না করেছেন আহাদের পছন্দের খাবার। ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে বললেন, খাবারটা খাইয়া যাও বাবা, তোমার পছন্দের গরুর মাংস বোনা করছি, পরোটা বানাইছি। আহাদ একবার টেবিলের দিকে তাকালো। নানান পদে সাজানো, স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোবাসার ছোঁয়া। কিছুটা দোটানায় পড়ল সে। শাহিন এগিয়ে এসে আসতে বলল, মা, ভাইয়ার তো এখন সময় নাই ভাই। শাহিনের কথা সম্পূর্ণ হবার আগেই আহাদ গম্ভীর কণ্ঠে বলল,
ঠিক আছে খালাম্মা, আপনি যখন এত কষ্ট করেছেন খেয়েই যায়। আমারও তো ক্ষুধা টুধা লাগে নাকি। পেটে হাত বুলিয়ে একটু ভঙ্গি করে বলল কথাটা। এক হালকা হাসি ছুঁড়ে মুখ ধোয়ার জন্য বেসিনের দিকে এগিয়ে গেল। ঠান্ডা পানি মুখে ছিটিয়ে আবার ফিরে এসে টেবিলে বসল। মমতাজ বেগম খুশি হয়ে তার সামনে একে একে খাবার সাজিয়ে দিলেন। আহাদ খেতে খেতে খুশি হয়ে প্রতিটি আইটেম চেখে দেখল। প্রতিটি গ্রাসে যেন মায়ের স্নেহের স্বাদ মিশে আছে। তার মুখে পরিতৃপ্তির ছাপ ফুটে উঠল। শাহিন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল। ভাইকে এত খুশি মনে খেতে খুব কমই দেখেছে। অবাক হয়ে মুখে হালকা হাসি ফুটল। অবশেষে নাস্তা শেষ করে আহাদ বাইরে বেরিয়ে এলো। চুলে হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে বসতেই শাহিন এগিয়ে এলো। একটু দোনামোনা করে বলল, থ্যাংক ইউ ভাই। আহাদ ভ্রু কুঁচকে তাকালো। ফর হোয়াট? এই যে আমার মাকে এতটা গুরুত্ব দিলেন, প্রায়োরিটি দিলেন, মা সত্যি অনেক খুশি হয়েছে আপনাকে পেয়ে। আহাদ ক্ষীণ হেসে মাথা নাড়ল। শাহিন, তোর মা আমার কাছে খালার মতো। আমার কোনো খালা নাই, আমি অনেকে সেই নজরে দেখি। এটা নতুন কিছু না, তুই জানিস। তাহলে এইসব উদ্ভট শব্দ আসছে কোত্থেকে? তারপর গলা শক্ত করে যোগ করল, আবার এমন কথা বললে থাপড়ে চেহারা নকশা পাল্টাই দিব। চলো এখন। শাহিন তড়িঘড়ি মাথা নুইয়ে বলল, সরি ভাই। বলে দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসল। কয়েক মুহূর্ত পরে আহাদের গাড়ি, পেছনে শাহিনের গাড়ি, দুটি গাড়ি একসাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাগরিবের নামাজ সেরে সবেমাত্র সোফায় এসে বসেছে হৃদিতা। হালকা প্রশান্তি জমেছে তার চোখে মুখে। টেবিল ভরা মাহির খাতাপত্র, রং পেন্সিল সব ছড়ানো। ওইখানে বসে মনোযোগ দিয়ে মাহিকে পড়াচ্ছে। ঘরের ভেতর শান্ত পরিবেশ, শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছে। হৃদি ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রল করছে। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। সে একটু ভ্রু কুঁচকে উঠে গেল। দরজা খোলা মাত্র চোখ বিস্ফোরিত হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আহাদের অ্যাসিস্ট্যান্ট নাদিম। গম্ভীর চেহারা, হাতে একটা বক্স। হৃদি দুই ভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। আপনি এখানে? নাদিম মাথা নুইয়ে একটা বক্স এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল। হৃদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমার জন্য? হৃদি একবার পেছনে ঘুরে তাকালো। ঐশানী খানিকটা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। সেও কিছু না বলে কেবল দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিল। হৃদি হাত বাড়িয়ে নিল বক্সটা। নাদিম শুধু মাথা নেড়ে একপাশে ঘুরে চলে গেল। দরজা বন্ধ করে বক্সটা নিজের রুমে নিয়ে চলে গেল হৃদি। বিছানায় বসে বক্সটা উল্টে পাল্টে দেখছে। মন কেমন করছে অদ্ভুতভাবে। আহাদ হঠাৎ কি পাঠাতে পারে? কৌতূহল আর অস্থিরতা চেপে রাখতে না পেরে সে বক্সটা খুলল। ভেতরে ছোট্ট একটা চিরকুট। সে কাগজটা তুলে পড়তেই চোখ কুঁচকে গেল। আপনার বাচ্চাটাকে সামনে রাখবেন মিস জানো। হৃদির মাথায় যেন বজ্রপাত হলো। বাচ্চা? কিসের বাচ্চা? ধরফর করে আবার বক্সটা ঘোরালো। ভেতরে হাত দিতেই হঠাৎই একটা ব্যাঙের বাচ্চা লাফিয়ে উঠে তার গায়ে পড়ল। একটা আতঙ্কিত চিৎকার দিয়ে লাফিয়ে উঠল হৃদি। বুক ধরফর করতে লাগলো প্রচণ্ড ভয়ে। সে এক লাফে ওয়ার্ড্রোবের উপর উঠে বসে পড়ল। মুখ ফ্যাকাশে বুক ওঠানামা করছে দ্রুত তালে। চিৎকার শুনে দৌড়ে এলো ঐশানী, চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করলি কেন? আর এভাবে উপরে উঠে বসে আছিস কেন? হৃদির গলা শুকিয়ে গেছে, তবুও কাপা কাপা গলায় বলল। ব্যাং। ঐশানী কপাল কুঁচকে চারদিকে তাকালো। ব্যাং? কই ব্যাং? হৃদি কাপা হাতে আঙুল তুলে ইশারা করলো। ঐশানীর পায়ের কাছে সত্যি একটা ছোট্ট সবুজ ব্যাঙ লাফাচ্ছে। ঐশানীও এবার চিৎকার করে উঠল। এক লাফে সে বিছানার উপর উঠে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে মুখ বিকৃত করে বলল, ব্যাং আসছে কোথা থেকে? দু বোনই ভয়ে জমে রইল। কেউ নামলো না নিচে। হৃদি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বোনের দিকে। মুখে কোনো কথা নেই। ঠিক তখনই হৃদির ফোন বেজে উঠল। স্ক্রিনে স্পষ্ট আদের নাম্বার। রাগে দাঁত কটমট করে রিসিভ করল হৃদি। ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। বাচ্চা পছন্দ হয়েছে মিস জানো। কণ্ঠের ভঙ্গিতে যেন মুস্কি হাসি লুকানো। হৃদির বুকের ভেতর রাগে আগুন জ্বলে উঠল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কেন করলেন আপনি? কি করলাম? ব্যাং পাঠালেন কেন? আহাত নির্লিপ্ত সুরে বলল, যাক বাবা, ব্যাঙের বাচ্চারা তার মায়ের কাছে যেতে কান্নাকাটি করছিল, তাই তো সাহায্য করলাম। মায়ের কাছে পাঠিয়ে দিলাম। অন্যায় করে ফেললাম নাকি? হৃদি খুবই ফুসল। হ্যাঁ, অনেক করেছেন। আহাত গলা নামিয়ে নরম কিন্তু কটাক্ষ মেশানো ভঙ্গিতে বলল, নয়তো আপনিও করেছেন। আমি কি করেছি? দুবার কল দিয়েছে, রিসিভ করেননি। হৃদি গর্জে উঠল, আপনি ব্যাঙের বাচ্চা পাঠিয়ে দিবেন? এখন তো শুধু বাচ্চা পাঠিয়েছে, এরপর যদি আবার এমন করেন তখন কিন্তু পুরো বংশধর পাঠিয়ে দেব।
ওপাশের কণ্ঠে যেন মজা, খুনসুটি, আবার হুমকির ছোঁয়াও। হৃদি আর কথা খুঁজে পেল না, রাগে শরীর কাঁপতে লাগলো, গলা আটকে এলো। অবশেষে প্রচণ্ড ক্ষোভে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানার ওপর। বুক ভরে উঠল আক্ষেপে, নিজের উপর নিজেরই ক্ষোভ হলো। ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, আরে বচ্চাত পেটটা, সত্যি সত্যি তোর কপালে 8 পাগল বউ জুটবে দেখিস। সে ধপ করে বিছানায় নেমে বালিশে মুখ গুজে দিল। চোখে পানি চলে এলো রাগ আর দুঃখে। বুকের ভেতর ভরা অভিমান তাকে দমিয়ে আনল না, বরং সে মনে মনে আহাদকে অজস্র অদ্ভুত বদদোয়া দিতে শুরু করলো। পরের দিনটা ছিল মীর হাউজের জন্য একটু ভিন্ন। সকাল থেকেই বাসার পরিবেশে একটা কেমন ব্যস্ততার আমেজ, কারণ আজ তাদের ছোট মেয়ে আদিবার জন্মদিন। যদিও অনেক বড় আকারে উদযাপন করা হয়নি, তবু ছোট্ট একটা আয়োজনের রেশ যেন বাড়িটাকে অন্যরকম করে তুলেছে। বাসার ভেতরে যেন এক অদৃশ্য আনন্দ ছড়িয়ে আছে। সন্ধ্যা নামতেই আত্মীয় স্বজন আসতে শুরু করলো। যেহেতু আদিবা আর আহিয়ার সব বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই একে একে আনিকা, নীলা, তামিম, সাব্বির সবাই চলে এলো। তবে এখনও হৃদিতা এসে পৌঁছয়নি। তামিম এসেই প্রথমে চারপাশে চোখ বুলালো। স্পষ্ট বোঝা যায় সে হৃদিকে খুঁজছে, কিন্তু কোথাও চোখে পড়ল না। মনের ভেতর হালকা অস্থিরতা তৈরি হলো তার। সে আনিকার পাশে গিয়ে ধীরে জিজ্ঞেস করল, অনিকা, রেডিতে আসবে না? আনিকা কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল, জানি না, বলছিল আসতে ইচ্ছে করছে না, তবে আহিয়াকে নাকি বলেছে আসবে, দেখি শেষ পর্যন্ত আসে কিনা। এই কথাতেই তামিমের ভেতরে এক অদৃশ্য শূন্যতা নেমে এলো। সে তো শুধু হৃদির সাথে দেখা হবে ভেবেই এসেছে, তা না হলে আসতই না। এমন সময় সাব্বির পাশ থেকে ঠাট্টার সুরে বলে উঠল। তামিম চমকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সত্যি মূল দরজা দিয়ে ভেতরে ঢুকছে হৃদি। হৃদির পরনে আছে হালকা আকাশি নীল রঙের একটা গাউন। সাজগোজ নেই তেমন, শুধু ঠোঁটে হালকা লিপ গ্লস। মাথায় ওড়না পেঁচিয়ে চুল ভালো করে ঢেকে দিয়েছে। হাতে ছোট্ট একটা গিফট বক্স। সবার ভিড়ের মাঝেও তাকে যেন একেবারেই আলাদা দেখাচ্ছিল। তামিম নিজের আবেগ চাপতে না পেরে এগিয়ে গিয়ে বলল, হাই রিদিতা। হাই। এত দেরি করলে? আমি তো ভাবছিলাম আসবেই না। হৃদি ঠোঁট বাঁকিয়ে বলল, আসতে তো চাইনি, কিন্তু আহিয়ার জোড়াজুড়িতে আসতে হলো। ভালোই হয়েছে এসেছো, দেখা হয়ে গেল। পাশ থেকে আনিকা খোঁচা দিয়ে বলে উঠল, দেখা তো প্রতিদিনই হয় ভার্সিটিতে। তামিম কেমন যেন গড়বড় খেয়ে হেসে ফেলল। আরে আমি সে কথা বলিনি, আমি তো শুধু। ঠিক তখনই আহিয়া দৌড়ে এসে হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হয়েছি, তুই আসছিস। আনিকা মুখে দুষ্টু হাসি টেনে কটাক্ষ করে বলল, আর তুই যখন দরদ, তখন ভাইয়ের বউ করে এই বাড়িতে রেখে দিলেও তো পারিস। এই কথায় হৃদির বুক ধপাস করে উঠল। মুহূর্তে সে আনিকার হাত শক্ত করে চেপে ধরে, চোখ কটমট করে ইশারা করল। চুপ। আহিয়া একটু ভেবে নিয়ে সত্যি সত্যি বলে ফেলল, আরে এটা তো আমি ভেবেই দেখিনি। আদনান ভাইয়ের জন্য তো মেয়ে খুঁজতে, অথচ মেয়ে তো আমাদের সামনেই আছে। আম্মুকে বলতে হবে এই ব্যাপারে। তামিম, আনিকা আর হৃদির একসাথে তিনজন চিৎকার করে উঠল, কি মাথা খারাপ? আহিয়া অবাক হয়ে তাকালো সবার দিকে, ভ্রু কুঁচকে বলল, কেন, খারাপ কি বললাম? হৃদিতা কেমন যেন ঘাবড়ে গেল। অস্বস্তি হচ্ছিল তার, শব্দ খুঁজে পেল না। শেষে শুধু বলল, আমার ঘটকারি করার দরকার নেই তোর। কেন? কারণ ওর ক্রাশ আছে। আনিকার মুখ ফসকে বেরিয়ে এলো কথাটা। বলেই সে সাথে সাথে নিজের জিহ্বা কামড়ে ফেলল। হৃদি কটমট করে তাকিয়ে আছে ওর দিকেই। আহিয়া চমকে গিয়ে বলল, ওহ তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম তোর ক্রাশ, সেটা তো বললি না সেদিন। তামিমের চোখ এক ঝলক রিধির দিকে গেল। রিধিও আর চোখে তাকালো একবার। তামিমের ঠোঁটে হালকা এক মিষ্টি হাসি ফুটে উঠল। মনে মনে সে ভেবে নিল হয়তো রিধির ক্রাশ সে নিজেই, তাই কিছু না বলে শুধু মুখ টিপে হাসল। আহিয়া এবার হৃদিকে হালকা ঝাঁকিয়ে বলল, কি রে বল না। সবাই তখনও হৃদির দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তেই সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাদ রাজাকে। ঘরের পরিবেশ এক নিমিষেই থমকে গেল। সবার দৃষ্টি গিয়ে আটকে গেল তার উপর। হৃদির বুকটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল।
শুভ্র রঙের প্যান্ট শার্টে সজ্জিত আহাদ প্রতিটি ধাপে পা রাখতেই চুলগুলো হালকা দুলে উঠছে। তার চলার ভঙ্গিতে এমন এক আত্মবিশ্বাস যেন চারপাশে সব আলো কেবল তার জন্যই। শেষ ধাপে নেমে এসে সে চুলে হাত বুলালো, আর তখনই তার চোখ আটকে গেল হৃদির চোখে। হৃদির ধারালো দৃষ্টি সোজা গিয়ে বিঁধল আহাদের বুকে। বুকের ভেতর চাপা একটা ব্যথা, সাথে অদ্ভুত এক টান অনুভব করল। মনে হলো ফুসফুসে বেরিয়ে আসবে। সে অবচেতনভাবে বুকটা চেপে ধরল। হঠাৎই একটা তৃষ্ণার্ত ভারী ঢোক গিলল। তার গলার কণ্ঠমণির নড়াচড়া স্পষ্ট দেখা গেল। হৃদির দিকে তাকিয়ে সে বোঝালো সে কোনো এক অচেনা আবেশে বন্দী হয়ে গেছে। আনিকা হঠাৎ খেয়াল করল হৃদির দিকে। সবার সাথে দাঁড়িয়ে থাকলেও হৃদি যেন পুরোপুরি অন্য জগতে হারিয়ে গেছে। তার দৃষ্টি অবিচল হয়ে আটকে আছে আহাদ রাজার দিকে। চোখের ভেতর কেমন যেন অদ্ভুত ঝিলিক, ঠোঁটে সামান্য ফাঁকা। মনে হচ্ছে দুনিয়ার সব কিছু মিলিয়ে গেছে, শুধু আহাদি আছে তার সামনে। আনিকা অবাক হয়ে মুহূর্ত খানেক তাকিয়ে থাকলো হৃদির মুখের দিকে, অতপর হালকা দুষ্টুমি ভরা ভঙ্গিতে কোনোই দিয়ে হৃদির বাহুতে ধাক্কা দিল। মুখটা বন্ধ কর, কি দেখছিস এভাবে? অচেতন ঘোর ভেঙে হৃদি হকচকিয়ে উঠল। চোখের পলক ফেলতে ফেলতে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। তার কোমল গাল বেয়ে হালকা লালচে আভা নেমে এলো। আর সেই দৃশ্যটা কিন্তু এড়িয়ে গেল না আহাদের চোখ। তার ঠোঁটের কোণায় এক চাপা হাসি খেলে গেল। দাঁত দিয়ে হালকা ঠোঁট কামড়ে হাসিটা আরও চেপে রাখল। ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এসে সোফায় গিয়ে বসলো আহাদ। এক পা অন্য পায়ের উপর তুলে হেলান দিয়ে শরীরটা এলিয়ে দিল। আর চোখে প্রতি মুহূর্তেই নজর রাখছে তার প্রিয়সীর দিকে। এমন সময় বাইরে থেকে গটগট করে ভেতরে ঢুকলো আদনান। আহিয়া হঠাৎ হৃদির হাত ধরে জোর করে ঘুরিয়ে দিল দরজার দিকে। উৎসাহিত হয়ে বলল, দেখ হৃদি, আদনান ভাই আসছে। মুখোমুখি হলো আদনান আর হৃদিতা। মুহূর্তেই বুকের ভেতর ধপাস করে উঠল হৃদির। সে একদম জমে গেল আহিয়ার এমন কাণ্ডে। দৃষ্টি নামিয়ে রাখলো নিচের দিকে। তবে আহিয়া তাকাতেই দেখল আদনানের চোখে যেন শীতল অগ্নি, শক্ত চোয়াল, রাগে চেপে ধরা ঠোঁট কটমট করে তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে। নিজের ভুল বুঝতে পেরে সে দ্রুত পাশ ফিরে আনিকার পিছু গিয়ে নিজেকে আড়াল করে দাঁড়ালো। সামান্য পাশ ফিরে ঘাড় কাত করে তাকাতেই হৃদির চোখ আটকে গেল আহাদের দিকে। হৃদির কেমন দম বন্ধ হয়ে এলো, যেন নিঃশ্বাস আটকে গেছে। হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারণ আহাদের চোখ আর আগের মতো কোমল ছিল না। জ্বলন্ত অগ্নিশিখার মতো দৃষ্টি গেঁথে বসেছে তার চোখে। সেখানে যেন আগুনের লেলিহান শিখা, রাগ, ঈর্ষা, অধিকার বোধ সব একসাথে। আহাদের চোখে পড়ল হৃদির ড্রেসের সাথে আদনানের শার্ট ম্যাচিং হয়ে গেছে। যদিও সেটা কাকতালীয়, তবুও তার ক্রোধে শরীর ফেটে যাচ্ছে। আর তা দেখে হৃদি খুশখুশে কাশতে শুরু করলো। তামিম যে নীরবভাবে সব দেখছিল, এতক্ষণ সে দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি এগিয়ে দিল হৃদির দিকে। রেদিতা, এই নাও, পানি খেলে ঠিক হয়ে যাবে। হৃদি কোনো তোয়াক্কা না করেই এক নিঃশ্বাসে পানি ঢকঢক করে খেয়ে ফেলল। পানি শেষ করে ধীরে ধীরে চোখ খুলে আবার তাকালো আহাদের দিকে। গম্ভীর মুখ, ঝলসে যাওয়া চোখ, একরাশ ক্রোধ নিয়ে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল আহাদ। হৃদির বুক থেকে এক ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হলো যেন বুকের উপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে। সে আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চারদিকে চোখ বোলালো। চোখ ঘুরে গিয়ে আবার থেমে গেল যেখানে আহাদ ছিল সেখানে। তার ভেতরে অদ্ভুত শূন্যতা তৈরি হলো। চোখে হালকা বিস্ময়, ঠোঁটে মৃদু কাঁপন। অচেতনেই মনে মনে সে বুঝল আহাদের অনুপস্থিতি তাকে অস্থির করে তুলেছে। সে এবার মুখ শক্ত করে তাকালো আহিয়ার দিকে। আহিয়া একটা কৃত্রিম হাসি দিয়ে বলে, সরি, আমি বুঝতে পারি নাই। সরি মাই ফুট, তোকে তুমি। হৃদি দাঁত কিরমির করে বলে কথাটা। এর মধ্যেই হালিমা বেগম সবাইকে ডেকে নেন কেক কাটার জন্য। আদিবা ও তার কয়েকজন বান্ধবী মিলে এসে সেখানে এসে হাজির হয়। আর তারপর শুরু হয় হট্টগোল। আহাদ শরীরে ক্রোধের আগুন নিয়েই রুমে ঢুকলো। দরজায় এক ঝটকা লাথি মারতেই দরজাটা ঠাস করে দেয়ালে ধাক্কা খেলো। রুমে ঢুকি হঠাৎ চমকে উঠল। ভেতরে দাঁড়িয়ে আছে নীলা। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আহাদের দৃষ্টির সঙ্গে চোখ মেলাতে না পেরে নীলা এক পা পিছু হটে গেল। আহাদ গর্জে উঠল, নীলা, আমার রুমে কি করছিস তুই? নীলা গলা শুকিয়ে ঢোক গিল, কাপা গলায় বলল, আহাদ ভাই। আহাদ দাঁতে দাঁত পিষে আরো ভয়ঙ্কর গলায় বলল, আমি আস্কিং ইউ, কার পারমিশন নিয়ে আমার রুমে ঢুকেছিস?
আমার রুমে কেন এসছিস? নীলা কেঁপে উঠে তোতলাতে লাগলো। আসলে আমি চার্জার খুঁজছিলাম। আহাদের রক্ত যেন আরো গরম হয়ে উঠল, চোখ লালচে হয়ে উঠল ক্রোধে। চার্জার খুঁজছিলে তো আমার রুমে কেন? আর অনেকের রুমই তো আছে। আহির রুম আছে, আদির আছে, চাচি আমার রুম আছে। আমার রুমে আসার সাহস হলে কেমন করে তোর? আমার রুমে বাইরের কারো আসা আমি পছন্দ করি না, সেটা কি তুই জানিস? নীলার মুখ শুকিয়ে গেল, গলায় কাঁপুনি নিয়ে বলল, সরি। বেরিয়ে যা রাইট নাও, কুইক। আহাদ এক ধমক দিয়ে গর্জে উঠল। আহাদের চোখের জ্বলন্ত আগুনে নীলা আর এক সেকেন্ডও দাঁড়ালো না, হুড়মুড় করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার নিঃশ্বাস হাঁপাচ্ছে, বুক কাঁপছে। সে ভাবেনি আহাদ এত দ্রুত উপরে এসে পড়বে। রুমে একা দাঁড়িয়ে আহাদ যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তার ভেতরের আগুন যেন কোনোভাবেই শান্ত হতে চাইল না, বরং রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ পায়ের জোরে চেয়ারের লাথি মারল। চেয়ারটা উল্টে গিয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। এদিকে নিচে আদিবার জন্মদিনের কেক কাটা শেষ হয়েছে। সবাই আনন্দ ফুর্তিতে নিজেদের মতো সময় কাটাচ্ছে। হাসি, আড্ডা আর কোলাহলে ভরে আছে ঘর। কিন্তু হৃদি সোফার এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে। মনটা অকারণেই ভারী হয়ে ওঠে। হঠাৎ মাথায় ঝলক দিয়ে উঠল গত রাতের ঘটনাটা। আহাদের অদ্ভুত আচরণ ঘুরপাক খেতে লাগলো মনে। হৃদির বুকের ভেতর শক্ত হয়ে এলো। এটা নিয়ে আহাদকে সরাসরি প্রশ্ন করতে হবে, কারণ আহাদকে সে পছন্দ করে। তার উল্টোপাল্টা রাগ, অভিমান, শাস্তি সব সে মেনে নিতে পারবে হয়তো, কিন্তু পরিবার তারা তো কখনোই এসব মেনে নেবে না। তাই সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পা টিপে টিপে আহাদের রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। যদি আবার রেগে যায়, যদি চিৎকার করে, তাকে শাস্তি দেয়, এই ভেবে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। ঘুরে যেতে নিলেই ভেতর থেকে আহাদের কর্কশ করাতের মতো কণ্ঠ ভেসে এলো, যেটা বলতে এসছিস সেটা বলে যা। জানো, রীতি চমকে উঠল। বুকের ভেতর ধুকপুকুনি বেড়ে গেল, তবুও ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে পা রাখল। আহাদের দিকে দৃষ্টি পড়তে শ্বাস আটকে এলো তার। আহাদ একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে, পা দুটো তুলে দিয়েছে টেবিলের উপর। এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট, টেবিলের উপর খোলা অ্যালকোহলের বোতল আর আধ খাওয়া গ্লাস। আর তার গাঢ় বাদামি চোখ আগুনের শিখার মতো জ্বলছে। হৃদি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইল এক মুহূর্ত। এরপর মুখ দিয়ে ফিসফিস শব্দে বেরিয়ে এলো, আপনি বাসায় বসেও নেশা করছেন? আহাদ হালকা হেসে নিঃশ্বাসে ধোয়ার কুণ্ডলি ছাড়ল। হৃদি চোখ শক্ত করে বলল, নেশা করা হারাম, ইসলামে জায়েজ নেই, এতে পাপ হয়। আহাদ বিদ্রুপে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। চেয়ার থেকে পা দুটো নামিয়ে উঠে দাঁড়ালো, হাতে গ্লাস তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো হৃদির দিকে। চোখে ভয়ঙ্কর দৃষ্টি। হৃদির সামনে এসে সামান্য ঝুঁকে নিচু গলায় বলল, আমাকে পাপ পুণ্যের পার্থক্য শেখাতে এসেছ? হৃদির নিঃশ্বাস দ্রুত হয়ে এলো, তবুও সাহস করে বলল, না, আমি গত রাতের ব্যাপারে কথা বলতে এসেছি। আহাদ ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় বলল, কি কথা? আপনি কালকে আমাদের কেন করলেন? আহাদ হঠাৎ জোরে হেসে উঠল। আজকে এমনটা কেন করলাম সেটা জিজ্ঞেস করবে না জানো? হৃদি ভ্রু কুঁচকাল। কোনটা? এই বলে আহাদ হঠাৎ গ্লাসটায় এক চুমুক দেয়। এরপর কয়েকবার গ্লাসটা ঘুরিয়ে এক ঝটকায় ঢেলে দিল হৃদির মাথার উপর। অ্যালকোহলের গন্ধে চারদিক ভরে গেল। হৃদি আটকে উঠে নাক মুখ শক্ত করে খিচে নিল। তার জামা ভিজে নষ্ট হয়ে গেছে পুরোপুরি। চোখে বিস্ময়, ঠোঁটে কাঁপুনি নিয়ে দাঁত কিরমির করে বলল, এমনটা কেন করলেন আপনি? আমার জামা নষ্ট হয়ে গিয়েছে। আহাদ ঠান্ডা হিমশীতল গলায় বলল, সেটাই তো চেয়েছি আমি। হৃদি ভ্রু কুঁচকে বলল, মানে আজকের পর থেকে রং তোর জন্য নিষিদ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত যেন এই রং গায়ে চড়াতে না দেখি। ড্রেস চেঞ্জ করো, কুইক। আহাদের চোখ জ্বলে ওঠে, কাট কাট দৃষ্টিতে তাকিয়ে বলল কথাটা। হৃদির বুক কেঁপে উঠল, চোখে বিস্ময়, ঠোঁটে অবিশ্বাস। রঙের সাথে তার রাগের সম্পর্ক কি কিছুই বুঝতে পারল না, তবুও সাহস করে রাগে গলায় কাঁপিয়ে বলল, আমার যখন ইচ্ছে যে রং ইচ্ছে আমি সেটাই পরবো, তাতে আপনার কি? আহাদ হঠাৎ ভয়ঙ্কর দৃষ্টি মেরে গর্জে উঠল। হৃদির চোখ টলমল করে উঠল অভিমান আর আঘাতে। বুকটা হুহু করে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। চোখের অশ্রু চেপে ঘুরে দাঁড়ালো, কিন্তু বেরিয়ে যেতেই আহাদ আবার কর্কশ গলায় চিৎকার করে উঠল, রুমে গিয়ে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করো, কুইক। হৃদি একবারও ফিরে তাকালো না। তার চোখে ক্ষোভ, অভিমান আর অশ্রুর কুয়াশা। গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। রুমের ভেতরে শুধু রইল ধোঁয়া, অ্যালকোহলের তীব্র গন্ধ আর আহাদের দম ফাটা ক্রোধ।
আহিয়ার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আহিয়ার দেওয়া সাদা কালো কম্বিনেশনের কুর্তি পাজামা পরে নেয় হৃদি। আয়নার সামনে একবার নিজেকে দেখে সে মাথা ঝুঁকিয়ে নেয় কাজল ছাড়া ফ্রেশ মুখ, ভেজানো কণ্ঠ এখন খানিকটা ভয়াবহ স্মৃতি দমন করছে। এভাবে তো আর এত মানুষের মধ্যে যাওয়া যায় না। বাধ্য হয়ে পোশাক বদলাতে হলো। আহিয়া অদ্ভুত চোখে হৃদিকে জিজ্ঞেস করল, কি করে এত ভিজে গেলি? হৃদি একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, কোনো ব্যাখ্যা দিল না, শুধু নির্লিপ্ত কণ্ঠটা বেঁধে উঠল। বাদ দে, যা হবার হয়ে গেছে, আমি এখন বাসায় যাচ্ছি। আহিয়া উঠে এসে কাঁধে হালকা চেপে দিল। আজ থেকে যা, যাওয়া লাগবে না আজকে। হৃদির ঠোঁটের কোণে হাসি, কণ্ঠ খানিকটা তীক্ষ্ণ। মাথা খারাপ, অসম্ভব। সুমন ভাই রাগ করবে, তাছাড়া আব্বু জানতে পারলে ক্যান্সেল হবে। আহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর কণ্ঠে কেমন আবেগ মিশে বলে, কি আর করার, ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, আল্লাহ হাফেজ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বিদায় নিল হৃদিতা। মূল দরজা পেরিয়ে গেটের দিকে আসতেই অপ্রত্যাশিতভাবে সামনে পড়ে আমজাদ মীর। আমজাদ মীরের দিকে তাকিয়ে হৃদির হঠাৎ সেদিনের ঘটনা মনে পড়তেই লজ্জায় এক রৌদ্রহীন আবার শরীরটা ঢেকে দিল তার। মুহূর্তের মধ্যেই মাথা নুইয়ে সে সালাম দিল। আসসালামু আলাইকুম। আমজাদ মীর প্রথমে একটু বিব্রত হলেন, তবুও বিদ্রুপ গলার মধ্য দিয়ে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি পাশ কাটিয়ে যেতে চাইছিলেন, কিন্তু রাতের এই নীরবতায় রীতিকে একা দেখে চিন্তিত হতে বাধ্য হলেন। রীতি তো তার নিজের মেয়ের মতো, বাবার স্নেহ গহ্বরের মতো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি একা যাবে? রীতি অনড় কণ্ঠে কোনো ভঙ্গিমা নেই, শূন্যতার মতো পরিষ্কার সিদ্ধান্ত। জি আঙ্কেল। আমজাদ মীর একবার কপাল কুঁচকে বললেন, এত রাতে একা যাবে? চলো, আমি ড্রাইভারকে বলি, ও তোমাকে নিয়ে যাবে। রীতি অচঞ্চল কণ্ঠে প্রত্যাখ্যান করল, না না আঙ্কেল, আমি যেতে পারবো, অত রাত্রেও হয়নি। কিন্তু তার কণ্ঠে যতটুকু ভর ছিল ততটুকুই ভঙ্গুর। এই ভঙ্গুরতার পেছনেই ঘাস ফোটা লজ্জা লুকিয়েছিল। তখনই পেছন থেকে বড় বড় পা নিয়ে এগিয়ে আসে আহাদ। তার আগমনে হৃদির কপালে তীব্র রাগের রেখা ফুটে উঠল। তার গা হঠাৎ কাঁপল, মুখটা শক্ত হয়ে গেল, চোখ ক্ষণিকের জন্য এক অদৃশ্য ভয়ের ঢেউ বয়ে উঠল। হৃদি আমজাদ মীরকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি। এই বলে রীতি বড় বড় পা ফেলে গেটের দিকে এগিয়ে গেল। আহাত হাত দুটো বুকের উপর ভাঁজ করে নিজের বাবাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। এতে আমজাদ মীর একটু বিব্রত হলেন, এক ধাপ পেছনে সরে গেলেন। তার কণ্ঠে খা খা শব্দে বের হলো, এভাবে শকুনের মতো দেখছো কেন আমাকে? তার মুখে অস্বস্তির রেখা। আহাত ঠোঁটটা হালকা টানল, মৃদু তির্যক হাসি। পিতা পুত্রের মধ্যকার যে তিক্ততার আজ নতুন মাত্রায় ঢুকেছে তা উভয়ই বোঝে। আহাত সরাসরি কটাক্ষ করে বলে উঠল, নিজের বয়সটা মাথায় রেখো, তাছাড়া ঘরে বউ বাচ্চা আছে, সেটা ভুলে যেও না। মুখের লাগাম টানো বেয়াদব ছেলে। আহাত প্রবল কণ্ঠে ধিক্কার দিল, তোমারই তো ছেলে। সেটাই তো সবচেয়ে বড় আফসোস যে তোমার মতো ঠোঁটকাটা বেয়াদব ছেলে আমি জন্ম দিয়েছি। আহাদের কণ্ঠ তীক্ষ্ণ, চোখে কোনো অনুশোচনা নেই, কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলল, জন্ম দিয়েছো কেন? আমি বলেছি আমি পৃথিবীতে আসতে চাই? জন্ম যখন দিয়েছো, এখন ভুক্তভোগী হও। আরে হ্যাঁ, মিশে সওদাগরের মতো একদম আমার প্রেমে বাঁকড়া দিবা না, তাহলে 2 মিনিটও লাগবে না তোমার ডিভোর্স করাতে। নিজের বাবাকে ধমক দিচ্ছ? হ্যাঁ। আমজাদ মীরের কণ্ঠ কেটে আসে, চোখে লজ্জা আর হতাশার মিশ্র অনুরাগ। বেয়াদব ছেলে। না, তোমার ছেলে। আহাদ এবার আর এক ধাপ এগিয়ে এসে বাবার কানের কাছে নিচু গলায় বলল, আরেকটা কথা, এই আহাদ রাজা থাকতে তার হৃদি রানী একা যাবে কেন? এটা তো বোঝা উচিত ছিল মন্ত্রীমশাই। তার কণ্ঠে এক ধরনের অধপতন আর দাবি। যাই, নিজের প্রেয়সীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। বাই। বলেই চোখ টেপে দিয়ে বাতাসের মতো পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। বড় বড় পা ফেলে চলে গেল গেটের দিকে। চলতে থাকা আহাদের পেছনে তাকিয়ে আমজাদ মীর কয়েকবার শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বললেন, আল্লাহ, কোন পাপের ফল এটা আমার? আমার নিজের ছেলে আমার সংসার ভাঙা নিয়ে হুমকি দেয়। আমজাদ মীর খানিকক্ষণ তাকিয়ে থেকে হতাশায় মাথা নেড়ে ভেতরের দিকে পা বাড়ালেন। অদ্ভুত এক মিশ্র অনুভূতি সহ সব কিছুই বহমান রাত্রির মাঝে মিলিয়ে গেল। হৃদিটা গেট পেরিয়ে বাইরে বেরোলো। বাতাসে শুকনো পাতার সাই সাই শব্দ। মাথার ভেতর যেন ঢেউ খেলে যাচ্ছে একের পর এক ভাবনার। তার বুক ভার, অভিমান আহাদের উপর, নিজের উপর, এই পরিস্থিতির উপর। মনে মনে ভাবল,
আজ যদি না আসতো তবে এ অপমান এ অস্বস্তি সহ্য করতে হতো না। তার আঙুলগুলো শক্ত করে ব্যাগের হাতলে চেপে ধরল, দাঁত কিরমির করছে রাগে, চোখে মুখে অগ্নিশিখা খেলে যাচ্ছে, কিন্তু ভেতরে জমে আছে অদ্ভুত শূন্যতা। সে দ্রুত পা চালাতে শুরু করলো। রাস্তার লাইটগুলো কেমন যেন নিস্তেজ লাগছিল। হঠাৎ নজরে পড়ল গেটের ডান পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম, দুহাত পকেটে, কেমন একটা শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে সামনে। হৃদি এক মুহূর্ত থমকে গেল, অবাক হয়ে বলল, তামিম, তুমি এখনো যাওনি? তামিম সোজা হয়ে দাঁড়ালো, মুখে হালকা হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল, ভাবলাম এত রাতে একা একা তুমি কিভাবে যাবে, তাই অপেক্ষা করছিলাম। প্রয়োজন ছিল না, আমি একাই যেতে পারতাম, আমি তখন আর ছোট না। তামিম একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তা ঠিক, তুমি ছোট নও, তবে অপেক্ষা যখন করেছি তখন অন্তত পৌঁছে দিয়ে আসি, আমারও তো একটা দায়িত্ব আছে। হৃদি ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁটে হালকা হাসি মিখে বলল, এত দায়িত্ববান কবে হলো তুমি? তামিম নিচু সরিয়ে প্রায় ফিস ফিস করে বলল, যেদিন থেকে তোমাকে দেখেছি। হৃদি কপাল কুঁচকে বলল, কি বলে? বুঝতে পারলাম না। কিছু না, চলো এগিয়ে যাই। ঠিক আছে, চলো। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। তামিম কথোপকথনের ভেতরেও হৃদির প্রতিটি অঙ্গভঙ্গি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। হৃদি হাত নাড়িয়ে কিছু বলছে, কপালে ভাঁজ ফেলছে, ঠোঁটে হালকা ভঙ্গিতে কামড় বসাচ্ছে। সব কিছু যেন তামিমের চোখে পড়ে যাচ্ছিল, কিন্তু হৃদি কিছুই টের পেল না। একটু সামনে যেতেই রাস্তার মোড়ে দাঁড়ানো ফাঁকা একটা রিক্সা দেখে তামিম ডাক দিল। রিক্সা কাছে আসলে তামিম উঠে বসে রিক্সায় হাত বাড়িয়ে দিল হৃদির দিকে। হৃদি এক মুহূর্ত দ্বিধায় পড়ল, ঠোঁট কামড়ে ধরল, অতপর হাত বাড়িয়ে দিতে গেলে তামিমের দিকে ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় একটা শক্তপোক্ত হাত তার কোমর ঘিরে ফেলল। হৃদির বুক ধরাস করে উঠল, বিস্ময়ে ঘুরে তাকিয়ে দেখল আহাদ। তার চোখে লালচে জ্বলন্ত দৃষ্টি, মুখে সেই ভয়ঙ্কর স্থিরতা। তামিম হতবাক হয়ে বলে উঠল, আহাদ ভাই। হৃদি মরিয়া হয়ে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আহাদের বাঁধন যেন লোহার চেয়েও শক্ত। দু আঙুলে ইশারা করল রিস্কাওয়ালাকে। রিস্কাওয়ালা আহাদের চোখের দিকে তাকাতেই কেঁপে উঠে দ্রুত রিস্কা ঘুরিয়ে চলে গেল। তামিম একবার হৃদির দিকে ঘুরে তাকালো। হৃদির চোখে ভয়ের সাথে একরাশ অসহায়তা। সে যেন নীরবে সাহায্য চাইছে, কিন্তু তামিম কিছুই করতে পারল না। আহাদ রাজা, যার দৃষ্টির সামনে দাঁড়ানোর সাহস কারোর নেই। মুহূর্তের ভেতরেই তামিম আর রিস্কা হলদে লাইটের আলোয় রাস্তায় মিলিয়ে গেল। রীতি তখন এক ঝটকা মেরে আহাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। হয়তো আহাদ ইচ্ছে করে ছেড়ে দিয়েছে, না হলে সে বাঁধন থেকে এত সহজে মুক্তি পাওয়া সম্ভব ছিল না। হৃদির চোখে অগ্নিশিখা জ্বলল, কটমট করে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যা কি? আমার সাথে সবসময় এমন করেন কেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আহাদের মুখ কঠিন হয়ে গেল, ধীরে ধীরে হৃদির কাছে ঝুঁকে বলল, আমার এত বড় সর্বনাশ করার পর হাত জিজ্ঞেস করছো কি ক্ষতি করেছ? হৃদির বুক কেঁপে উঠল। কি সর্বনাশ করেছি আমি? আহাদ ধরে ব্যঙ্গ মিশিয়ে হাসে বলল, সেটা যদি বলতে বসে তাহলে সারা রাত এখানে শেষ হয়ে যাবে। এখন থাক, পর একদিন সময় করে খাতা কলম নিয়ে বলতে বসবো। গাড়িতে উঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিই, নাহলে আবার তোমার পরিবার আমাকে সন্ধ্যের কাঠ করে দাঁড় করাবে। হৃদি ক্ষিপ্ত হয়ে বলল, আমি আপনার সাথে যাব না। আহাদ ঠান্ডা চোখে তাকালো হৃদির দিকে, এরপর কর্কশ কণ্ঠে বলল, তাহলে কার সাথে যাবে? ওই কোষ্ঠকাঠিন্য ভোকা তামিমের সাথে? হৃদির চোখ বড় হয়ে গেল আহাদের এমন উদ্ভট কথায়, তবু ঠোঁট চেপে অনড়ভাবে বলল, হ্যাঁ, ওর সাথেই যাব। আর আপনাকে কে বলেছে ওর কোষ্ঠকাঠিন্যতে ভোগে? আহাদ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওর চেহারা দেখলে বোঝা যায়। হৃদি বিরক্ত হলো আহাদের গা ছাড়ানো এমন কথাবার্তায়, এরপর আবার বলল, যাই হোক, তবু আমি আপনার সাথে এক পাও যাব না। আপনার উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। কে জানে, বাড়ি পৌঁছাতে পারার অজুহাতে আমার হয়তো কবরেই পাঠিয়ে দিবেন। সন্ধ্যায় দোয়া করেন আমার সাথে যা তা ব্যবহার করেছেন, আমি যাব না আপনার সাথে। আহাদের কণ্ঠ হঠাৎ করেই অন্ধকারের মতো ভারী হয়ে উঠল। কারণ ছাড়া হাত রাজা কিছুই করে না। আর কবরে পাঠানোর কথা বলছ? যদি তুমি আমাকে সেই পর্যায়ে যেতে বাধ্য করো তবে আমি অবশ্যই সেটা করব। সিদ্ধান্ত তোমার, মিস জানো। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, নাহলে বাধ্যই উল্টাপাল্টা কিছু করবো। তখন আমার বলবে বাচ্চাত বেটা। হৃদির গলা কাঁপিয়ে বলে উঠল, আপনি এমনিতেই বজ্জাত। আহাদের ঠোঁটে বিপজ্জনক বাঁকা হাসি ফুটল। আজকে তুমি একটু বেশি কথা বলছো না? হাত রাজার সামনে এত কথা বলে সাহস করা হয়নি, কিন্তু তুমি এই মুহূর্তে সেই সাহস দেখাচ্ছ।
রীতি হঠাৎ উপলব্ধি করল সত্যিই তো সে কখনো এভাবে আহাদের সাথে এত কথা বলেনি। রাগটাকে ভুলিয়ে দিয়েছে সে কার সামনে দাঁড়িয়ে আছে। নিজের ঠোঁট কামড়ে নিল, দৃষ্টি নামিয়ে দ্রুত গাড়ির দিকে এগোলো। ড্রাইভার গাড়ির দরজা খুলে ধরতেই হৃদি কোনো কিছু না ভেবে উঠে বসলো। তার বুক দুলছে আতঙ্ক আর রাগে, মনে মনে বলল, অনুভব বাড়িতে পৌঁছাতে পারলেই হলো। আহাদ সেদিকে তাকিয়ে ডান হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষল। আবারও ঠোঁটে ফুটল সেই বিপজ্জনক রহস্যময় বাঁকা হাসি। অতপর ধীর ভঙ্গিতে গাড়িতে ভেতরে উঠে বসল। মুহূর্তের ভেতর গাড়ি গর্জে উঠল। রাতের নিস্তব্ধ রাস্তা ধরে এগিয়ে চলল আহাদের কালো গাড়িগুলো, যেন অন্ধকারের বুক চিরে দুই মানুষের অশান্তর স্পন্দন বহন করে নিয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। মীর হাউজের বিশাল হলরুমে তখন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। দেয়ালের ঘড়ির কাঁটা টিকটিক করে সময় জানাচ্ছে রাত 10:30। বড় ঝাড়বাতির নিচে নিজের নির্দিষ্ট চেয়ারে বসে আছেন আফরোজা শেখ। মুখে দৃঢ়তা, ভঙ্গিতে কঠোরতা, যেন তার সিদ্ধান্ত থেকে তাকে সরানো দুঃসাধ্য। পাশেই হালিমা বেগম বসে আছেন, তবে তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি খেলা করছে। আর সামনের দিকে শিরদাঁড়া সোজা করে বসে আছে আদনান। সাদা শার্টের কলার হালকা খোলা, ভ্রু কুঁচকানো, চোখের তীক্ষ্ণ দৃষ্টি। চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠেছে তার উপস্থিতিতে। সন্ধ্যার সেই ঘটনার পর থেকে আহিয়া যেন গায়েব। আদনানের রাগী চোখে ধরা পড়ার ভয়ে সে নিজের রুম থেকে বের হওয়ার সাহসই করেনি। অথচ আদনান কয়েকবার চোখ বুলিয়ে খুঁজেছে আহিয়াকে। তার ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন, কারণ আজ আহিয়া যা করেছে সেটা কোনো মতেই ক্ষমার যোগ্য নয়। আদনানের ধ্যান ভঙ্গ করে ঠিক তখনই আফরোজা শেখ মুখ খুললেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু তার ভেতরে লুকোনো আছে একরাশ দৃঢ়তা। আমি তোমাকে কেন রেখেছি এতক্ষণে বুঝতে পেরেছ হয়তো। আদনান চোখে বিরক্তি নিয়ে সোজা উত্তর দিল, না, বুঝতে পারিনি। এই গা ছাড়া ভঙ্গি আফরোজা শেখকে খানিকটা বিরক্ত করল। ভ্রু টেনে তুললেন সামান্য, তারপরও নির্লিপ্ত গলায় বললেন, তোমার জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা খুবই ভালো, ভদ্র, সুশীল। হালিমা মেয়েটাকে ভালো করে চেনে। তাছাড়া আমিও যতবার দেখেছি মনে হয়েছে মেয়েটা তোমার সঙ্গে দারুণ মানাবে। আদনান একটু নড়ে চড়ে বসল, মুখে কঠিন ছায়া ফুটে উঠল। ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ফেলল হালিমা বেগমের দিকে, দৃষ্টিতে যেন হিম শীতল তীক্ষ্ণতা। হালিমা বেগম সাহস সঞ্চয় করে বললেন, আদনান তো ছিনেই রিদিতাকে। আদনানের চোখ মুহূর্তেই বিস্ময় বড় হয়ে উঠল। হৃদিতা? হালিমা হালকা হেসে ব্যাখ্যা দিলেন, আরে মনে নেই ওই দিন সন্ধ্যায় তোমার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল যে মেয়েটা, সেই হৃদিতা, আহিয়ার বান্ধবী। আদনানের ভেতরে হঠাৎ কেমন অস্থিরতা তৈরি হলো। বুকের ভেতর ক্রোধ ধকধক করে জেগে উঠল, অথচ বাইরে থেকে সে কিছুই প্রকাশ করল না, বরং ঠোঁট শক্ত করে বসে রইল। আফরোজা শেখ এবার খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কণ্ঠে যেন বিজয়ের সুর ভেসে উঠল। তাহলে তো কথাই নেই। তুমি মেয়েটাকে দেখেছো, আলাদা করে আবার দেখার দরকার হবে না। আমি কালই ওর বাবা মায়ের সঙ্গে কথা বলবো। হালিমার নাম্বারটা নিয়েছো তো, আমাকে দাও। হালিমা বেগম মাথা নেড়ে কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎই আদনান সোফা থেকে ঝড়ের বেগে উঠে দাঁড়ালো। মেঝেতে তার জুতার শব্দ হলো, গলা কাঠ হয়ে গিয়েছে, কণ্ঠে অগ্নি জ্বলে উঠেছে। আমার এতে সম্মতি নেই। আফরোজা শেখও কম নন, সেও কঠিন দৃষ্টিতে তাকালেন। গলা ঠান্ডা কিন্তু কষাঘাতের মতো শোনালো, আমি তোমার মতামত জানতে চাইনি আদনান। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। আদনানের দু চোখ জ্বলে উঠল, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে ধীরে ধীরে বলল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি ছোট আম্মা, বাকিটা আপনি বুঝে নিন। এই কথা বলেই হল ঘর থেকে চলে গেল সে। তার পদক্ষেপ ভারী, গটগট শব্দে হল ঘরের নীরবতা কেঁপে উঠল। উপরের সিঁড়ি বেয়ে মিলিয়ে গেল তার অবয়ব। ঘরে তখন নিস্তব্ধতা ফিরে এলো। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে উদ্বিগ্ন স্বরে বললেন, আপা, আদনান তো রাজি হলো না। মনে হয় রিদিতাকে পছন্দ হয়নি ওর। আফরোজা শেখ ঠোঁটে হালকা হাসি টেনে আনলেন, চোখে সেই পুরনো দৃঢ়তা। সব ঠিক হয়ে যাবে হালিমা, এখন রাজি না হোক, দুদিন পর দেখবে নিজে এসে হ্যাঁ বলবে। তুমি দুশ্চিন্তা করো না, আমাকে হৃদিতার বাবার নাম্বারটা দাও। হালিমা বেগম কিছুটা দ্বিধায় ভুগলেও অবশেষে ফোন নাম্বার এগিয়ে দিলেন। অতঃপর তিনিও ধীরে ধীরে হলঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এবার আফরোজা শেখ ফোন হাতে নিয়ে চুপচাপ বসে রইলেন।
তার চোখে জলজল করছে একরাশ পরিকল্পনা আর দৃঢ় সংকল্প। এই বিয়ে যে তিনি করিয়ে ছাড়বেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে তার চোখের ভাষায়। সেদিনের পর থেকে হৃদিতা যেন নিজের ভেতরে গুটিয়ে গেছে। টানা 2 দিন বাসার ভেতরে বন্দি ছিল সে, ভার্সিটিতেও যায়নি। আনিকা আর আহিয়াও হৃদির সাথে একান্ত হয়ে ভার্সিটিতে যায়নি, যেন হৃদিকে রেখে ভার্সিটি যাওয়া তাদের অপরাধ হবে। তবে আজকের দিনটা ছিল ভিন্ন। আজকে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। হৃদি প্রথমে অংশ নিতে রাজি হয়নি, তার মন তখনও ভারী। সে তো এ ধরনের জমজমাট অনুষ্ঠানের মানুষই নয়। কিন্তু আনিকা আর আহিয়ার লাগাতার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। ভোরের ঘুম ভাঙল আনিকার ফোনে। চোখ মেলেই বিরক্ত ভঙ্গিতে ফোন ধরল হৃদি। ওদিকে আনিকা আর আহিয়া উচ্ছ্বাস ভরা একটাই জেদ, আজকে শাড়ি পরতেই হবে। সবাই শাড়ি পরবে তো তারাও শাড়ি পরে যাবে। হৃদির মুখ গম্ভীর হয়ে গেল, কারণ সে তো শাড়ি পরতে পারে না। সেদিন আহিয়া আর আনিকা মিলে বহু কষ্টে পরিয়েছিল, তার উপর আবার শাড়ি পরে হাঁটতেও সমস্যা হয় হৃদির। কিন্তু কে শোনে কার কথা? আনিকা একবার যদি বলে দেয় মানে আর না করার সুযোগ নেই। ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো হৃদিতা। ভেজা চুলগুলো মেলে দিয়ে শুকোচ্ছে, কিন্তু মাথার ভেতরে একটা ভয়, শাড়ি কিভাবে সামলাবে সে। হঠাৎ করেই তার উদ্ধারকর্তা ঐশানীকে ডাকতে শুরু করলো। এরপর বোনের পিছু কতক্ষণ ঘুরঘুর করলো, যেন তাকে শাড়ি পরিয়ে দেয়। হাতের কাজ শেষ করে ঐশানী ব্যস্ত হাতে আলমারি থেকে বের করে আনলো একখানা লাল জামদানি শাড়ি। সূর্যের রোশনি শাড়ির উপর পড়তেই শাড়ির ঝকঝকে লাল রঙে যেন সারা ঘর আলোকিত হয়ে উঠল। সে শাড়িটা হৃদির হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা নে ধর, ব্লাউজ পেটিকোট পরে শাড়ি পেঁচা, আমি আসছি। হৃদি শাড়ি নিয়ে লাফাতে লাফাতে নিজের রুমে চলে গেল, কিন্তু কিছুই বলতো না কিভাবে কোথা থেকে কি করতে হবে। শেষে একরাশ ধৈর্য হারিয়ে একেবারে নিজের শরীরের চারপাশে শাড়িটা ঘুরে ঘুরে জড়ালো। এখন আর হাত পা নাড়াতে পারছে না, যেন শাড়ি তাকে বেঁধে ফেলেছে। হাঁসফাঁস করতে করতে বিরক্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বুবু, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ঐশানী ছুটে এসে দেখলো শাড়িটাকে হৃদি সত্যি যেন দড়ির মতো শরীরে পেঁচিয়ে ফেলেছে। সেই দৃশ্য দেখে ঐশানী হো হো করে হেসে উঠল। তার হাসির শব্দে হৃদি আরও গাল ফুলিয়ে বসে রইল বিছানায়। তুই কি করলি এটা? আমি তোকে শাড়ি পেঁচাতে বলেছি, মানে এভাবে কাপড়ের রোল করতে বলিনি। হৃদি হতভম্ব হয়ে বলল, তাহলে কিভাবে পরবো? ওঠ, দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। বহু কষ্টে উঠে দাঁড়ালো হৃদি। ঐশানী এবার ধীরে ধীরে শাড়িটা ঠিক করে পরাতে শুরু করলো। আঁচল একদিকে নিয়ে কুচিগুলো হাতে তুলে নিল, কিন্তু সমস্যার শুরু হলো তখনই। যতবার ঐশানী কুচি গোছাতে যাচ্ছে ততবারই হৃদির শরীরে হালকা শিরশির অনুভব হচ্ছে। সে হেসে কুকড়ে যাচ্ছে। আরে সুরসুরি লাগছে, ছাড়ো, আমার সুরসুরি লাগে। হৃদির এমন কাণ্ডে ঐশানী মুখে হাসি ফুটে উঠল, তবুও ঠোঁটে চেপে রাখলো হাসি। কয়েকবার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, বিরক্ত হয়ে বলল, নিজেরটা নিজে করে নি, ধর। এমন নাড়াচাড়া করলে শাড়ি পরানো যায়? এই বলে কুচিগুলো হৃদির হাতে ধরিয়ে দিল। হৃদি এবার ঠোঁট কামড়ে ধৈর্য ধরল। ধীরে ধীরে আলতো করে কুচিগুলো ঠিক করে গুজলো কোমরে। অতপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখল। এক পলকের জন্য থমকে গেল সে। লাল শাড়িতে যেন আলোর ছটা ছড়িয়ে পড়েছে তার গায়ে। শাড়ির সাথে মিশে গেছে তার উজ্জ্বল গায়ের রং। ভেসে উঠেছে অদ্ভুত এক পরিণত সৌন্দর্য। তবে মাথায় আঁচল না থাকায় হালকা অস্বস্তি হলো। সে দ্রুত একটা হিজাব তুলে নিয়ে মাথায় জড়িয়ে নিল। হিজাবের সাথে লাল শাড়ির রং অদ্ভুতভাবে মানিয়ে গেল। হৃদি আরেকবার আয়নায় তাকালো। তার চোখে যেন অচেনা এক ঝিলিক, কিছুটা লজ্জা, কিছুটা অস্বস্তি, তবুও ভেতরে ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আজকের দিনটা হয়তো অন্যরকম কিছু লিখে রাখবে তার জীবনে। এদিকে মীর হাউজে সকালের পরিবেশটা তখনও শান্ত, তবে ভেতরে ভেতরে এক অদ্ভুত টান টান উত্তেজনা ছড়িয়ে আছে। আহিয়া ও আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে ঠিকঠাক সাজাতে ব্যস্ত। সে আজকের জন্য বিশেষভাবে শ্যাওলা রঙের একটা শাড়ি বেছে নিয়েছে। শ্যাওলা রঙের শাড়িতে তাকে অসম্ভব মোহনীয় লাগছে। তার লম্বা চুল পিঠ বেয়ে নেমে এসেছে খোলা ঝর্ণার মতো। ছোট ছোট ধাপে শাড়ি সামলে নেমে আসে সিঁড়ি বেয়ে, মুখে চাপা হাসি। শাড়ি একটু ঠিক করে নিতেই হঠাৎ গলায় উচ্চস্বরে ডেকে ওঠে সে, চাচি আম্মা, চাচি আম্মা, একবার এদিকে আসো না। আমার পিছনে পিনটা একটু লাগিয়ে দাও তো। পাশের ঘর থেকে হালিমা বেগম সাড়া দেন, আসছি, দাঁড়া।
ডাইনিং টেবিলে তখন বসেছিল আদনান, হাতে পানির গ্লাস নিয়ে অন্যমনস্কভাবে বসেছিল। কিন্তু আহিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে যেন হঠাৎ থমকে গেল। বিস্ময়ে তার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল আহিয়ার দিকে। সেই মুহূর্তে গ্লাস ঠোঁটে তুলতেই পানি গলায় ঢুকে গিয়ে বিষম খেলো। হঠাৎ কাশতে শুরু করলো। আহিয়া প্রথমে খেয়াল করেনি যে আদনান ওখানে বসে আছে, কিন্তু যখন তার চোখে চোখ পড়ল তখন লজ্জায় বুক ধকধক করতে লাগলো। ঠোঁট শুকিয়ে এলো, তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। দ্রুত দৃষ্টি নামিয়ে নিয়ে সে সরাসরি হালিমা বেগমের ঘরে চলে গেল। ভেতরে ঢুকেই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হালিমা বেগম এসে শাড়ির পিন ঠিক করে দিতে দিতে খেয়াল করলেন আহিয়া বারবার উকি দিচ্ছে বাইরে। সে যেন নিশ্চিন্ত হতে চাইছে আদনান এখনো বসে আছে কিনা। যখন দেখলো ডাইনিং টেবিল খালি, তার মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। তখনই ঘরে প্রবেশ করলেন আফরোজা শেখ। তিনি চশমাটা নামিয়ে মেয়েকে ভালো করে লক্ষ্য করে দেখলেন। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। মাশাল্লাহ, আমার মেয়েটাকে তো সত্যিই বড় হয়ে গেছে। হালিমা বেগমও হেসে উঠে বললেন, হ্যাঁ আপা, এখন তো শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আহিয়ার চোখ দুটো মুহূর্তেই ভিজে এলো অভিমানে। ঠোঁট ফুলিয়ে বলল, চাচি আম্মা। আফরোজা শেখ হাসি মুখে যোগ করলেন, হালিমা ঠিকই তো বলেছে তোমার চাচি আম্মা, সব মেয়েকে একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতে হবে। আহিয়া এবার রাগে গাল ফুলিয়ে বলে উঠল, আমি যাব না, আমি এই বাড়িতেই থাকবো সারা জীবন। দুজনেই হেসে ফেললেন তার কথায়। কিন্তু আহিয়া তাতে আরও বেশি বিরক্ত হয়ে গেল। শাড়ি সামলাতে সামলাতে বেরিয়ে এলো ঘর থেকে। হাঁটতে হাঁটতে গজগজ করতে লাগলো, সবাই শুধু বিয়ে বিয়ে, আর কিছু নেই কি? বাইরে এসে গাড়ির দিকে পা বাড়াতেই তার বুকটা যেন কেঁপে উঠল। সেখানেই দাঁড়িয়ে ছিল আদনান, দুহাত পকেটে ঢুকিয়ে রেখেছে। তার চোখে সেই পরিচিত শীতল দৃষ্টি। আহিয়া মুহূর্তেই থমকে দাঁড়ালো। মনে মনে ভাবল, নিশ্চয়ই আজকে সেদিনের জন্য বকবে আমাকে। সেদিনের ঘটনার পর থেকে তো সে যথেষ্ট এড়িয়ে গেছে আদনানকে, কিন্তু আজ আবার সরাসরি সামনে এসে পড়েছে। ঘুরে চলে যেতে যাবে, এরই মধ্যে গম্ভীর স্বরে ভেসে এলো আদনানের ডাক, আহি। শরীর জমে গেল আহিয়ার। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলো আদনান গাড়ির দরজা খুলে ধরে দাঁড়িয়ে আছে। তার মানে হলো আদনান তাকে ভার্সিটি পৌঁছে দেবে। সে দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে আসে। এবারও চোখ তুলে তাকালো না, দ্রুত গাড়িতে উঠে বসলো। পুরো পথ নিস্তব্ধতায় কেটে গেল। আহিয়ার বুক ধরফর করছে, অথচ কিছু বলতে পারছে না। তার তো এমনিতেই সাহস নেই আদনানের সামনে কথা বলার। তার উপর আদনানও একটা শব্দ উচ্চারণ করল না। এতে সে আরও বেশি গুটিয়ে গেল নিজের ভেতরে। কখন যে গাড়ি ভার্সিটির গেটে এসে থেমেছে তা সে টেরই পায়নি। আদনান নিজে দরজা খুলে ধরল। আহিয়া দ্রুত নেমে পড়ল, যেন বন্দি পাখি হঠাৎ মুক্তি পেল। হালকা মাথা নেড়ে বলল, আমি আসছি। দ্রুত হেঁটে যাবে, হঠাৎ পেছন থেকে আবার ভেসে এলো ডাক, আহি। পদক্ষেপ থেমে গেল তার। এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আদনান তার দিকে এগিয়ে এসে পকেট থেকে কিছু বের করলো। আহিয়া ভালো করে তাকাতেই দেখলো হাতে ধরা শুভ্র বেলি ফুলের ছোট্ট গাছরা। আদনান পেছন থেকে আলতো করে আহিয়ার চুলে গুজে দিতে চাইল। আহিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বুক ধরফর করছে, কিন্তু এক বিন্দুও নড়তে পারছে না। গাছরা গুজে দিয়ে আদনান নিচু স্বরে কানে ফিস ফিস করে বলল, তোকে অসম্ভব সুন্দর লাগছে আজকে, শুধু এটার কমতি ছিল। আহিয়ার কণ্ঠ কেঁপে উঠল, এটা কোথায় পেলেন আপনি? আদনান মৃদু হেসে বলল, গাড়ি যখন জ্যামে দাঁড়িয়েছিল জানালা দিয়ে একজন বিক্রি করছিল, তোর কথা মনে পড়লো তাই নিলাম। ভালো লাগেনি তোর? তাহলে খুলে দিই। আহিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলল, না, পছন্দ হয়েছে, ধন্যবাদ এটা দেওয়ার জন্য। তার লজ্জা, অস্বস্তি আর অজানা এক কাঁপন একসাথে মিশে গেল মনে। আদনান এক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে রইল। হঠাৎ তার দৃষ্টি কঠিন হয়ে এলো। গম্ভীর স্বরে বলল, সেদিন যেটা করেছিস সেটা আমি ভুলে যাইনি। প্রথম ভুল করেছিস, আর যেন না হয়, নইলে আমি নিজেকে সংযতও রাখতে পারবো না। আহি, মনে থাকবে? আহিয়া ঠোঁট শুকিয়ে এলো, কণ্ঠ বের হলো না, শুধু মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নেড়ে দিল। অর্থাৎ তার মনে থাকবে। আদনান চোখ সরালো না, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, এখন যা।
আহিয়া বড় বড় পা ফেলে দ্রুত গেটের ভেতরে চলে গেল। বুক এখনও কাঁপছে, তবে সেটা শুধু ভয় নয়, এক অদ্ভুত অজানা আশঙ্কায়, যা সে নিজেই বুঝতে পারল না। আদনান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই, অতপর ধীরে গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে নিল নিজের কর্মস্থলের দিকে। আহিয়াকে আসতে দেখে আনিকা, নীলা, মিতু একসাথে এগিয়ে গেল। তাদের চোখে তখনও হালকা উচ্ছ্বাস, কারণ আজ কলেজে প্রায় সবাই শাড়ি পরে সজ্জিত হয়ে এসেছে। আহিয়াকে একটু নার্ভাস মনে হওয়ায় নীলা হালকা কণ্ঠে জিজ্ঞেস করল, কি রে, তোর কি হয়েছে? এত অস্থির দেখাচ্ছে কেন? আহিয়া মাথা নিচু করে একটু দ্বিধার ভঙ্গিতে বলল, আরে কিছু না। তারপর চারপাশে একবার তাকিয়ে নিচু স্বরে যোগ করল, দি আসে নাই এখনো। এই কথা শুনে আনিকা খিলখিল করে হেসে বলে ওঠে, রিদি রানী আজকে শাড়ি পরছে, এত তাড়াতাড়ি আসবে কিভাবে বলতো? কত বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হয়েছে শাড়ি পরতে, জানিস? নীলা নিজের শাড়ির আঁচল টেনে ঠিক করতে করতে আহিয়ার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই ফুল পাইলি কই? আহিয়া হালকা লাজুকভাবে উত্তর দিল, আসার পথে আদনান ভাই নিয়ে দিয়েছে। এই কথা শুনে আনিকা আর নীলা দুজনেই যেন চমকে উঠল। আনিকা হেসে বলল, বাপ্পা, তোর ভাইরা আবার ফুলের মর্ম বোঝে নাকি? ইন্টারেস্টিং। আহিয়া একটু রাগী ভঙ্গিতে বলল, এভাবে বলিস কেন? আমার ভাইয়েরা রাগী হতে পারে, কিন্তু খারাপ না। ওর কথা শুনে তিন বান্ধবী একসাথে হেসে উঠল। ঠিক তখনই দূরে দেখা গেল হৃদিকে। লাল শাড়ির কুচি দু হাতে সামলে পা টেনে টেনে অদ্ভুত ভঙ্গিতে হাঁটছে সে। তাকে দেখে মেয়েরা হাসতে হাসতে লুটোপুটি খেয়ে গেল। হৃদি রেগে কিছু বলতে যেতেই ওরা আবার হঠাৎ করে চুপ হয়ে গেল। আনিকা দৌড়ে গিয়ে তার শাড়ি ঠিক করে দিল। হৃদি শাড়ি সামলাতে সামলাতে হাঁপিয়ে গেছে। এবার আহিয়া এগিয়ে এসে বলল, দোস্ত, তুই হিজাব পরেছিস কেন? শাড়ির সাথে হিজাব পরলে কেমন জানি লাগে। নীলা আর মিতু সায় দিল আহিয়ার সাথে। হৃদি গাল ফুলিয়ে উত্তর দিল, আর আমার হিজাব না পরলে কেমন জানি লাগে, অস্থির হয়ে যায়। আহিয়া মুচকি হেসে তার কাছে গিয়ে ফিস করে বলল, হিজাব খুলে দেখ, তোকে কত সুন্দর লাগবে জানিস। শাড়ির সাথে একেবারে অপূর্ব। শুধু তুই হিজাবের জন্য খাপছাড়া লাগছে। আনিকা সায় দিয়ে যোগ করল, একদম ঠিক বলছে আহিয়া, বিশেষ করে যখন লাল শাড়ি পরিস তখন মারাত্মক লাগিস। আহিয়া আর আনিকা দুজনে মিলে হৃদির হিজাবটা আস্তে আস্তে খুলে দিল। মুহূর্তেই কোমর ছোঁয়া চুলগুলো রেশমের মতো ঝরে পড়ল পিঠ জুড়ে। শাড়ির আঁচলটা গুছিয়ে দিয়ে আহিয়া মুগ্ধ হয়ে বলল, এখন একদম পারফেক্ট। যদি তোর ক্রাশ এখন তোকে দেখে, নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়বে। আনিকা চোখ টিপে হৃদিকে খোঁচা দিল, শুধু হার্ট অ্যাটাক না, হার্ট ব্লক হতো। হৃদি রেগে গজগজ করতে লাগলো, চুপ কর তারা, একদম বাজে কথা বলবি না। আচ্ছা হয়েছে, এবার চল ক্লাসে যাই, এরপর আবার অডিটোরিয়ামে যেতে হবে। নীলার কথায় তার সবাই এগিয়ে গেল। হৃদি এবার হঠাৎ নীলা আর আনিকার দিকে তাকিয়ে বলল, তোদের কিন্তু খুব সুন্দর লাগছে। নীলা গাঢ় পেঁয়াজ রঙের শাড়িতে আর আনিকা সাদা লাল পাড়ের শাড়িতে সত্যি নজর কাড়া লাগছিল। আনিকা একটু মন খারাপের ভঙ্গিতে বলল, সুন্দর লাগলেও বাকি এই সৌন্দর্য দেখার জন্য তো একজন মানুষ নাই। তার কথায় সবাই মিলে হো হো করে হেসে উঠল, কারণ ঘুরে ফিরে সে আনিকা সেই তার একই জায়গায় থামলো। তারপর নিজেদেরকে সামলে একসাথে তারা এগিয়ে গেল সামনের দিকে। কিন্তু ক্লাসের কাছাকাছি আসতেই তারা হঠাৎ থমকে গেল। কি হচ্ছে বুঝতে পারল না। চারিদিকে কেমন অদ্ভুত একটা চাপা গুঞ্জন। ছেলেমেয়েরা সবাই ভিড় করেছে ক্লাসরুমের সামনে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। হৃদিকে দেখে ভিড় সরে গেল, যাতে হৃদি সহজে এগিয়ে যেতে পারে। অবাক চোখে সে চারপাশে দেখে আরও বেশি বিস্মিত হলো যখন দেখল ছেলেরা একে একে তার হাতে লাল গোলাপ ধরিয়ে দিচ্ছে। একজন, দুজন, তিনজন, এভাবে ধীরে ধীরে যেন এক অদ্ভুত খেলা শুরু হলো। হৃদি আর আনিকা আহিয়া তো হতবাক। আনিকা ফিস করে বলল, দোস্ত, এটা কি হচ্ছে? তোকে তো মনে হচ্ছে কুইন বানিয়েছে এরা। নীলা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, মনে তো হচ্ছে পুরো কলেজেই তোর ফ্যান হয়ে গেছে। হৃদি হকচকিয়ে চারদিকে তাকিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসের ভেতরে ঢুকতেই এগিয়ে এলো তামিম।
তার হাঁটার ভঙ্গিটাই ছিল আলাদা, রহস্যময়। দুহাত পেছনে রাখা, চোখে যেন অন্যরকম এক দৃঢ়তা। সোজা রীতির সামনে এসে থামল। কয়েক সেকেন্ড কিছু না বলে শুধু তাকিয়ে রইল তার দিকে। রীতিতা ভ্রু কুঁচকে নিচু স্বরে জিজ্ঞেস করল, তামিম, কি হচ্ছে এসব? তামিম একটু দ্বিধাবোধ করে অতঃপর সাব্বিরের দিকে একবার তাকিয়ে স্পষ্ট করে বলে, রিদিতা, আমি এখন তোমাকে কিছু বলতে চাই। কি? যদি তোমার আপত্তি থাকে বলো, আমি মেনে নিব। তবে একটা কথা, বন্ধুত্বটা ভাঙবে না, প্লিজ। রীতির গলা কেঁপে উঠল। মানে? হঠাৎই তামিম তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। চারদিকের ভিড় হাহাকার করে উঠল বিস্ময়ে। তামিম পেছন থেকে একগুচ্ছ লাল গোলাপ বাড়িয়ে ধরল হৃদির দিকে। সবার চোখ তখন হৃদি আর তামিমের ওপর। তামিম চোখ বন্ধ করে নরম স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি রিদিতা, আই লাভ ইউ। হৃদির চোখ ছানা বড়া হয়ে গেল। চারপাশে ছেলেমেয়েরা ফিসফিস করছে, কিন্তু হৃদির চোখ যেন স্থির হয়ে গেছে। সে তো এক মুহূর্তের জন্য কল্পনা করেনি তামিম কখনো তাকে পছন্দ করতে পারে, তাকে এভাবে প্রপোজ করতে পারে। সে তো তামিমকে নিয়ে ভাবেইনি কখনো। তার ঠোঁট শুকিয়ে এলো। এক শুকনো ঢোক গিরে সে কিছু বলতে নেয়, কিন্তু তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর চারপাশে নীরবতা ভেদ করে উঠল, আই লাভ ইউ টু। মুহূর্তেই যেন বজ্রপাত হলো। তামিম তড়াক করে চোখ খুলে তাকালো, দেখল আহাদ রাজা তার সামনে দাঁড়িয়ে আছে, বুকের উপর দুহাত দুটো ভাঁজ করে। চোখ দুটো যেন স্বয়ং অগ্নিশিখা, ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে একেবারে শিকারীর মতো। হৃদির বুক ধরফর করছে, শরীর জমে গেছে। তামিম ঘাড় কাত করে তাকালো হৃদির দিকে। আহাদের কাঁধের আড়াল থেকে দেখা যাচ্ছে শুধু তার ভীতি চোখ। আহাদের উপস্থিতি যেন তাকে আরও গুটিয়ে ফেলেছে। তামিমের হাত ঘেমে উঠল। তার নিজেরও বোঝা উচিত আহাদকে ভয় পাওয়ার মতো কোনো অন্যায় তো সে করেনি, তবুও আহাদের চোখের সেই দৃষ্টি, সেই কীর্তত্বপূর্ণ ভঙ্গি, অজান্তে তার শরীর কাঁপতে শুরু করলো। গলাটা শুকিয়ে গিয়ে কাঁপার স্বরে বলল, আহাদ ভাই, আপনি? আহাদ দাঁত কটমট করে। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন তামিমের বুকের ভেতর ঢুকে যাচ্ছে। আহাদ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, ইয়েস, আমি। চারপাশে এক নিস্তব্ধতা। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। যেহেতু ভার্সিটিতে অনেক বড় আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই শহরের সকল প্রভাবশালী নেতা মন্ত্রীদেরও আমন্ত্রণ করা হয়েছে। তেমনি আমন্ত্রিত ছিল আমজাদ মীর, আশফাক মীর ও আহাদ তার সাথেই এসেছে। প্রশাসন তাদের সম্মানিত করার জন্য স্টেজে তুলে এনেছিল। বক্তৃতা কেবলই শুরু হয়েছে। এরই মধ্যে শাওন এসে আহাদের কানে কানে খবর পৌঁছায় তামিমের পরিকল্পিত পরিকল্পনার। ঝড়ের বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আহাদ। মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল। শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠছে। বাদামি চোখ রক্তবর্ণ ধারণ করেছে, কপালের শিরা দপদপ করছে। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে বিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যায়। শাহিন, নাদিম আর শাওন একে অপরের মুখের দিকে তাকায়। অজানা ভয় ও আশঙ্কায় তাদের হাঁটু কাঁপছে। তবু তারা আহাদের পেছনে দৌড়ে যায়। আর এসেই সেই অপ্রত্যাশিত মুহূর্ত চোখে পড়ে। তামিম নিচে হাঁটু গেড়ে বসে হৃদিকে প্রপোজ করছে, আর এটা যেন আগুনে ঘি ঢালার মতো আহাদের উপর প্রভাব ফেলেছে। এই মুহূর্তে সে হৃদিকে তার প্রশস্ত দেহের আড়ালে রেখে তামিমের সামনে দাঁড়িয়ে আছে। আহাদের পেছনে থাকা হৃদির বুক ধরফর করে কাঁপছে। আনিকা, আহিয়া, নীলা হৃদিকে ধরে হৃদির একপাশে দাঁড়িয়ে আছে। আহাদ কর্কশ স্বরে গর্জে ওঠে, কিরে চুপ করে আছিস কেন, বল। তামিম হক চুকিয়ে ধরফর করে উঠে দাঁড়ালো। চারদিকে একবার তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে আবার মাথা নিচু করে রাখলো। আহাদ এক কদম এগিয়ে গেল তার দিকে। তার শক্ত করা মুষ্টিবদ্ধ হাত খুলে গেল নিজ গতিতে। হঠাৎ তার মুখের ভঙ্গি অন্যরকম হয়ে গেল। মুখে অদ্ভুত হাসি ফুরিয়ে তামিমের কাঁধে এক হাত রাখলো। এতে তামিম একটু কেঁপে উঠল। আহাদ তামিমের হাতে থাকা ফুলের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, প্রপোজ করলে ফুলও দিতে হয়, তুই দিলে না কেন? আমি তো আই লাভ ইউ টু বললাম, অথচ তুই খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। নাকি মতে গতি বদলে গেছে? দেখ, এটা ঠিক না, আমি কিন্তু কষ্ট পেয়েছি।
আহাদকে প্রথমে দেখে সবাই যতটা ভয় পেয়েছে, এখন তার নাটকের ভঙ্গি আর কথা শুনে মুখ টিপে হাসছে সবাই। শুধু শাহিন, নাদিম আর শাওন চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে আহাদের এই শান্ত স্বরের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝড়। আহাদ তামিমের হাত থেকে ফুলগুলো নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। এরপর নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকিয়ে মুখ বাঁকিয়ে বলল, নাইস। এক মুহূর্ত নীরবতা পর আবার বলল, But I have one question. তার কথায় তামিম একটু ভ্রু উঁচিয়ে জানতে চাইল কি। চারপাশে সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে তাদের দিকেই। আহাদ আরেক ধাপ এগিয়ে এসে কণ্ঠ নিচু করে তামিমের কানের কাছে মুখটা নিয়ে হিস হিস করে বলল, তোর সাহস কি করে হলো আহাদ রাজার প্রেয়সীকে প্রপোজ করার মতো এত বড় দুঃসাহস দেখানোর? আমি ভাবছি তোর কলেজটা কত বড় যে তুই এই স্পর্ধা দেখালে। তামিম আহাদের কথা শুনে একটা শুকনো ঢোক গেল। এতটুকু যে বুঝতে পেরেছে যে আহাদ রীতিকে পছন্দ করে কিংবা ভালোবাসে, আর সে আহাদের ভালোবাসার মাঝখানে এসে পড়েছে। এতটা নির্বোধ তো সে নয় যে এই কথার মানে বুঝতে পারবে না। আহাদ এবার একটু দূরে সরে গিয়ে হালকা চিৎকারের ভঙ্গিতে বলল, যেহেতু তোর কলেজটা এতই বড়, এতই প্রশস্ত, একটা কাজ করে কেটে টুকরো টুকরো করে সবাইকে ভাগ করে দে, কি বলিস? তার এই কথাই সবাই কেঁপে উঠল, কেউ নড়ছে না। আহাদকে এই মুহূর্তে বোঝা দুষ্কর, কারণ আহাদের মুখভঙ্গি একবার নরম হয়তো মুহূর্তেই আবার অগ্নিলাভা হয়ে ওঠে। তামিম মাথা নিচু করে রেখে অপরাধীর ন্যায় নিচু স্বরে বলল, সরি ভাই, আমি জানতাম না যে আপনি রিদিকে। জাস্ট শাট আপ। গর্জে ওঠে আহাদ, তার গর্জনে দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। তামিম আর কিছু বলতে পারল না, শুধু মাথা নত করে আছে। আহাদ কর্কশ স্বরে আবার চেঁচিয়ে ওঠে, আঙুল নেড়ে বলল, যদি তোর কলেজের শুদ্ধা সব ঠিকঠাক রাখতে চাস, এখন আমার চোখের সামনে থেকে দূর হ, যা। তামিম অপমান আর অসহায়ত্বের ভারে পা টেনে ঘুরে বেরিয়ে যেতে নেয়। তবে হৃদির পাশে এসে তার পা থেমে যায়। তার বুকটা কেমন চিনচিন করে ব্যথা করছে। সে তো সত্যি সত্যি হৃদিকে ভালোবাসে, অথচ আহাদের ক্ষমতার কাছে সে হেরে গেছে। নিজের ভালোবাসার কথাটা জানাতে এসে এখন অপমানিত হয়ে ফিরে যেতে হচ্ছে। তার থেকে তো ভালো ছিল নিজের ভালোবাসা প্রকাশ না করা। নিজের উপর খুব রাগ হচ্ছে, কেন যে সাব্বিরের কথা শুনতে গেল। এখন কি রীতি তার সাথে বন্ধুত্ব শেষ করে দেবে নাকি না? অন্য কোনো প্রশ্ন আসে না, কারণ রীতি এখন আহাদ রাজার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। সেখানে অন্য কোনো প্রশ্ন থাকাটাও তার জন্য বিলাসিতা। সে শেষবারের মতো চোখ তুলে তাকায় হৃদির দিকে, কিন্তু হৃদি চোখ নামিয়ে রেখেছে, একবারও তার দিকে ফিরে তাকালো না। হয়তো এটাই হওয়ার ছিল। সে একটা ব্যথাতুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত বাইরে বেরিয়ে যায়। বুকে এক চাপা যন্ত্রণা নিয়ে আহাদ এবার ধীরে ধীরে ঘুরে তাকালো শাহিনদের দিকে। চোখে কেমন কঠোরতা, মুখ শক্ত কাঠের মতো হয়ে আছে। বা হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিয়ে গর্জে উঠল, শাহিন, নাদিম, 2 মিনিটের মধ্যে আমি এই ক্লাসরুম ফাঁকা চাই, রাইট নাও। তার হুকুমের সাথে সাথে নাদিম, শাহিন, শাওন নড়ে চড়ে ওঠে। সবাই হুড়মুড় করে বেরিয়ে গেল। 2 মিনিটের মাথায় পুরো ক্লাসরুম ফাঁকা হয়ে গেল। শুধু আহিয়া, আনিকা, নীলা আর হৃদি দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছে গুটিসুটি মেরে। আহাদ সেদিকে একবার তাকিয়ে হুঙ্কার ছাড়ে, তোরা দাঁড়িয়েছিস কেন? আহিয়া কেঁপে উঠে হৃদি তার হাত শক্ত করে ধরে। এরপর চারজনই বেরিয়ে যেতে উদ্যত হয়। তখনই হৃদি এক হাঁচকা টানে থেমে যায়, সাথে আহিয়াও। তাকিয়ে দেখে আহাদ হৃদির ডান হাত শক্ত করে ধরে রেখেছে। হৃদির দিকে জ্বলন্ত দৃষ্টি ছুড়ে দিয়ে বলে, তোমাকে যেতে বলিনি। আহিয়ার দিকে তাকাতেই দেখলো আহিয়া চোখে বড় বড় করে অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছে। আহাদ কোনো পরোয়া করল না, বরং বিরক্ত হয়ে ঝাঁচালো কণ্ঠে বলল, ওর হাত ছাড় আহি। আহিয়াও এতটা নির্বোধ না যে তার সিংহের মতো ভাইয়ের হাতে বন্দিকে রেখে যাবে। আহিয়া হৃদির হাত টেনে বলে, কেন? কারণ আমি বলেছি। সেটাই তো, তুমি কেন বলছো? আহি, থাপড়ায় তোর চেহারা নকশা পাল্টাই দিব। তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করছিস? আহিয়া এবার ভয়ে হৃদির হাত ছেড়ে দিল। হৃদির অন্য হাত তখনও আহাদের মুঠোয় বন্ধি। আনিকা তো সব কিছুই জানে, তাই সে আহিয়াকে সামলে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। তখনই তাদের মুখের ওপর ঠাস করে ক্লাসরুমের দরজাটা বন্ধ হয়ে যায়। সেই শব্দ প্রতিধ্বনিত হয় পুরো করিডোর জুড়ে। ভিতরে কি হচ্ছে তারা জানে না, কেমন আনচান আনচান করছে তাদের মন।
কৌতূহল চাপাতে না পেরে আনিকা আর আহিয়া দরজায় কান পাতার পরিকল্পনা করে, তবে তাদের সামনে গার্ডরা এসে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। তাদেরকে দেখে শাহিন এগিয়ে এসে আনিকাকে বলে, অন্যের পার্সোনাল মুহূর্ত আড়ি পাতে নেই, এতটুকু নলেজ অন্তত থাকা উচিত। এভাবে কান পাতা ঠিক না, সরে যান এখান থেকে। আনিকা শাহিনের উপর খেকিয়ে ওঠে। আমরা রিদিকে না নিয়ে কোথাও যাব না, আর আমাদের যা ইচ্ছা আমরা তাই করব, তাতে আপনার কি? দেখুন মিস, ভালোই ভালোই গেলে ভালো, আর না গেলে আরও ভালো। মানে কি করবেন আপনি? আহিয়া আর নীলা একে অপরের দিকে তাকালো। শাহিন একবার নাদিমের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল, এরপর এক কদম এগিয়ে এসে আনিকার দিকে একটু ঝুঁকে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করব, তার জন্য যা যা করতে হয় সেটাই করব, বাকিটা আপনি ভালো বোঝেন। আনিকা আর বেশি কিছু বলল না, শুধু বিরক্তিতে কপাল গুছিয়ে নিল। অতপর বাধ্য হয়ে তারা সেখান থেকে বেরিয়ে চলে গেল। আহাদ চোখ বন্ধ করে মাথা তুলে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতরে জমে থাকা অগ্নিলাভা ক্রোধটাকে দমিয়ে রাখতে চেষ্টা করছে, অথচ তার চোখের দৃষ্টি বলছে অন্য কথা। ধীরে ধীরে সে হৃদির হাত ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে দাঁড়ালো। এক হাত বুকে ভাঁজ করে অন্য হাত চিবুকে ঠেকিয়ে 2 আঙুল দিয়ে স্লাইস করতে করতে মনোযোগ দিল তার সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়সীর দিকে। তার গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত সেই চোখের ধারালো দৃষ্টির সাথে দৃষ্টি মিলল হৃদির ভীত চোখের। আহাদের সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে হৃদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, দ্রুত দৃষ্টি নামিয়ে নিল নিচের দিকে। আহাদ এই প্রথমবার সরাসরি খুব কাছ থেকে তার প্রিয়সীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে, তাও আবার সেই লাল শাড়ি। অথচ এই লাল শাড়ি পরা প্রিয়সীর একটা ছবি তার জীবনটাকে এলোমেলো করে রেখেছে, আর আজ সেই একই দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝে গেল তার এলোমেলো জীবনটা আজ আবার ধ্বংসস্তূপে পরিণত হবে। নিজেকে কি করে সামলাতে হবে বুঝতে পারল না। পা থেকে মাথা পর্যন্ত গভীর দৃষ্টিতে পরখ করতে লাগলো হৃদিকে। মনে হলো যেন তার সামনে কোনো হুড়পড়ি দাঁড়িয়ে আছে, অথচ সেই পরি তার কাছে নিষিদ্ধ, যাকে স্পর্শ করা বারণ। বুকের ভেতরে হঠাৎ করেই অকারণে এক তীব্র যন্ত্রণা অনুভব করলো। হৃদি না তাকিয়েও বুঝতে পারল আহাদের দৃষ্টি তার উপর গেঁথে আছে। তার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হলো, তাই সে শাড়ির আঁচলটা তুলে নিয়ে মাথায় টেনে দিল। মাথায় লাল শাড়ির আঁচল পড়তেই তার গালের আভা লাল হয়ে গেল, এতে আরও মোহনীয় হয়ে উঠল তার রূপ। আহাদ সেদিকে তাকিয়ে একটা তৃষ্ণার্ত ঢোক গিলে 2 কদম পিছিয়ে গেল। হঠাৎ করে সে এক ব্রেন্সে সজোরে লাথি মারল। কাঠের সেই শব্দে পুরো কক্ষ প্রতিধ্বনিত হলো। ভয় হৃদির কোমল দেহখানা কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিল অজানা আশঙ্কায়। মুহূর্তেই আহাদ হৃদির সামনে এসে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়ল, এই আল্লাহর বান্দে, এই তাকাও আমার দিকে। হৃদি কেঁপে উঠে ভয় ভয় দৃষ্টি মেলালো আহাদের চোখে। আহাদ হাত নেড়ে ইশারা করে কর্কশ কণ্ঠে বলল, এভাবে লাল মরিচ ছেড়েছে ভার্সিটিতে আসতে গিয়ে বলেছে? হ্যাঁ, আল্লাহর দুনিয়ায় কি আর কোনো রঙের শাড়ি ছিল না? না কি না, মানে আমার তো শাড়ি নেই, বউবে এটা দিয়েছে, তাই এটাই পরে আসছি। এক মুহূর্ত নীরবতার পর হৃদির ঠোঁট শক্ত করে আবার বলল, আর তাছাড়া আমি লালমরিচ সেজে আসি আর ঝালমরিচ সেজে আসি, তাতে আপনার কি? আমার যখন যেভাবে ইচ্ছে আমি সেভাবে আসবো, কি করবেন আপনি? আহাদের দিকে তাকিয়ে এই কথাটা বলল হৃদি। এই কথায় আহাদ আরও ক্ষিপ্ত হয়ে গেল। আহাদ এবার আরও এক ধাপ এগিয়ে আসে হৃদির দিকে, এতে হৃদি পিছিয়ে যায়, তার পিঠ গিয়ে ঠেকে দেয়ালের সাথে। আহাদের কাছে এসে ঠোঁট বাঁকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে গর্জে উঠল, আমার কি? কি করবো আমি? কথাটা শেষ করতে না করতেই হঠাৎ হৃদির দিকে ঝুঁকে দাঁতে দাঁত পিষে বলল, একটা কথা ভালো করে মগজে বসে এনে জানো, আমার অনুমতি ছাড়া যদি আর কখনো লাল ছেড়ে পড়েছিস, তাহলে তোর ওই লাল ছেড়ে আমি সাদা কাফনের কাপড়ে পরিণত করব। তার এই কথায় রীতির বুক ধরফর করে কেঁপে উঠল। আহাদের আগুন ঝরা চোখের দিকে তাকিয়ে দেয়ালের সাথে সেটে গেল। আহাত সেটে যাওয়ায় হৃদির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে 2 আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরল, যেন নিজের ভেতরের অগ্নিকে ঠান্ডা করতে চাইছে। অতপর একটু সরে এসে ফোন বের করে শাহিনকে কল করল। কিছুক্ষণের মধ্যেই শাহিন এসে হাজির হলো, হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। কোনো কথা না বলে ব্যাগটা আহাদের হাতে দিয়ে আবার বেরিয়ে গেল। আহাদ ব্যাগটা হৃদির দিকে বাড়িয়ে দিয়ে নির্লিপ্ত স্বরে বলল, এটা পরে নাও, কুইক। কি এটা?
রীতি কাঁপা কাঁপা হাতে ব্যাগের ভেতর থেকে হাত বাড়িয়ে বের করতেই দেখলো কালো একটা বোরকা। কপাল কুঁচকে তাকালো আহাদের দিকে। আহাদ তাকে তাকিয়ে থাকতে দেখে কর্কশ কণ্ঠে ঝাঁঝিয়ে উঠল। কে দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলেছি শুনতে পাওনি? এই অন্য ব্যবস্থা করতে হবে। রীতি দ্রুত নজর সরিয়ে নেয়, এরপর চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নিয়ে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নেয়। বোরকা হতে নিয়ে দ্রুত বোরকা পরে নিল, এরপর মাথায় হিজাবটাকেও ভালো করে পেঁচিয়ে নেয়। আহাদ তার দিকে তাকিয়ে থেকে ঠান্ডা স্বরে বলল, এবার ঠিক আছে। রীতির ঠোঁট জোড়া অভিমানে ফুলে গেছে। কত কষ্ট করে সে শাড়ির সামনে এই পর্যন্ত এসেছে, কত কষ্টে সাজুগুজু করেছে, আর এখন কিনা কালো বোরকা পরে থাকতে হবে তাকে। তার চোখ জোড়া ছলছল করছে। সে মনে মনে স্থির করলো আর এক মুহূর্ত সে এখানে থাকবে না, এখনই বাড়ি ফিরে যাবে। দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে আহাদ প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? কোথায় আর, বাসায় যাচ্ছে। তার গলা কাঁপছে, স্পষ্ট বোঝা গেল অভিমান জমেছে তার মনে। তবে আহাদেরও কিছু করার নেই। এভাবে লাল শাড়ি পরে তার প্রেয়সী তার সামনে ঘুরে বেড়ালে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। তাই তো এসব করতে বাধ্য হয়েছে সে। আহাদ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর নরম স্বরে বলল, ঠিক আছে যাও, শাহিন তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমি যেতে পারবো না, এখানে থাকাটা আমার জরুরি। কাউকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আহাদ এবার কণ্ঠ দৃঢ় করল, দাঁত পিষে বলল, আমি যখন বলেছি শাহিন সাথে যাবে তার মানে যাবে, আন্ডারস্ট্যান্ড? বৃদি বুঝতে পারল তার উপেক্ষা করেও কোনো লাভ নেই, তাই শুধু মাথা নাড়ল। আহাদ সেদিকে তাকিয়ে হালকা হেসে বলল, গুড। এই বলে সে শাহিনকে আবারও কল করল। কয়েক মিনিটের মধ্যেই শাহিন এসে হৃদিকে নিয়ে বেরিয়ে গেল। দরজার বাইরে হারিয়ে যাওয়া প্রেয়সীর পেছনে কিছুক্ষণ তাকিয়ে রইল আহাদ। বুকের উপর হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন একটা ভয়াবহ অঘটন এড়াতে পেরেছে। অতঃপর গম্ভীর মুখে আবার স্টেজের দিকে এগিয়ে গেল। হৃদি একরাশ রাগ, অভিমান আর অস্বস্তি বুকে নিয়ে বাসায় ফিরে আসে। নিজের উপরই তার এখন রাগ হচ্ছে। মনে মনে ভাবল তার যাওয়াই উচিত হয়নি, নিজেকেই এখন দোষারোপ করছে সে। আসার আগে আনিকা আহিয়াদের সাথেও দেখা করেনি। আর তাছাড়া লাল শাড়ি পরলে আহাদের সমস্যা কোথায় বুঝতে পারল না। একদিকে নিজের উপর অভিমান, অন্যদিকে অকারণ রাগ আর হাজারো প্রশ্ন নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে একাধারে কলিং বেল চেপে যাচ্ছে, যেন সব রাগ ক্ষোভ সব কলিং বেলের উপর ঝাড়ছে। ভেতর থেকে ঐশানীর চেঁচানো কণ্ঠ ভেসে এলো, এই কে বেল বাজাইতেছে ভাবে? বলতে বলতেই দরজা খুলে দিল, কিন্তু দরজা খুলে ঐশানীর থমকে দাঁড়ালো। চোখ কপালে উঠল বিস্ময়ে, কারণ যে দিদিকে সে সাজিয়ে গুজিয়ে লাল শাড়ি পরে পাঠিয়েছিল সে দিদি এখন কালো বোরকা পরে তার সামনে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ অন্যরকম এক রূপে। মুখ গোমড়ায়, ঠোঁট ফুলিয়ে রেখেছে, গাল দুটো লালচে হয়ে আছে। কপাল কুঁচকে ঐশানী জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? তুই না শাড়ি পরে গিয়েছিলি, তাহলে এইভাবে কি হয়েছে? হ্যাঁ। রীতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিরক্ত গলায় বলল, ঘোড়ার ডিম বলেই ধপধপ শব্দ তুলে ভেতরে ঢুকে জুতোগুলো খুলে এমনভাবে ছুঁড়ে ফেললো যেন জুতো অপরাধী। হিজাব খুলতে খুলতে আচমকা থেমে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে দেখল ড্রয়িং রুমের সোফায় বসে আছেন তার বাবা। চিরচেনা সেই মুখ, ঠোঁটে পরিচিত উষ্ণ হাসি। হৃদির বুক কেঁপে উঠল, অস্ফুট স্বরে বের হয়ে এলো, আপু। তার বাবা হালকা হেসে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম আম্মাজান, কি হয়েছে আপনার? এত রাগ কিসের উপর? ওয়ালাইকুম আসসালাম, তুমি কখন আসলা? তারেক রায়ান হালকা হাসলেন। হৃদি তার চোখের কোণ ছলছল করছে, আবেগে গলা ভারী হয়ে গেছে। বাবাকে এতদিন পর হঠাৎ সামনে দেখে ভেতরের সব বাঁধ ভেঙে গেল। চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। তারেক রায়ান উঠে এসে মেয়েকে বুকের মধ্যে টেনে নিলেন, কপালে আলতো চুমু খেয়ে নরম গলায় বললেন, আহ, কান্না করছো কেন মা? হৃদি ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু কান্নার কারণটা আজকের ঘটনা নাকি তার বাবা নিজেও বুঝতে পারল না। তার গলা ভাসবে ভরে গেছে, ঠিকমতো কথা বের হচ্ছে না। অবশেষে কাপা কণ্ঠে বলে উঠল, এতদিন পর মনে পড়লো তোমার আমাদের কথা? আমাকে নিতেও আসলে না, দেখতেও আসলে না, এখন কি মনে করে আসলাম? তারেক রায়ান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখে একরাশ মায়া। ঐশানী সোফায় বসে সেদিকে তাকিয়ে তাচ্ছিল্য মেশানো গলায় বলে উঠল, তোর এসব ভণ্ডামির কথাবার্তা বাদ দে। আব্বু তো সেদিনও বলেছিল তোকে নিতে আসবে, তুই নিজেই না বললি। এখন যাবি না, সামনে ইনকোর্স আছে, এখন আবার উল্টাপাল্টা বলতেছিস কেন?
রীতির আগে চোখ বড় বড় করে তাকালো বোনের দিকে, কিন্তু কিছু বলল না। তারেক রায়ান মৃদু হাসলেন, যেন দুই মেয়ে টানাপোড়েনে ক্লান্ত হয়ে পড়েছেন। দৃঢ় স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো এসেছি তোমাদের নিতে, এখন এসব নিয়ে ঝগড়াঝাটির করার দরকার নাই। তিনি এবার রীতির দিকে তাকালেন, ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, তোমার বুবু বলছিল তোমাদের ভার্সিটিতে নাকি কি অনুষ্ঠান আছে, তাহলে এত তাড়াতাড়ি চলে এলে যে? রীতি চোখ নামিয়ে ঠোঁট কামড়ে বলল, এমনি ভালো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ঐশানী ভ্রুকুচকে গভীর দৃষ্টিতে বোনের দিকে তাকালো। সে ভালো করে বুঝতে পারছে কিছু একটা ঘটেছে, কিন্তু বাবার সামনে কিছুই বলল না, কারণ তাহলে আবার বাবার প্রশ্নের মুখে পড়তে হবে রীতিকে। রীতি এক ঝলক ঐশানীর দিকে তাকিয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। বোরকা হিজাব খুলতে খুলতে ফুসফুস করে বলল, এই আহাত রাজা আমার জীবনটা কইরা দিছে বাজা বাজা, একটু কিছুতে হইলেই দেয় সাজা, তার হাত থেকে কেউ আমারে বাঁচা। এই বলতে বলতে বোরকা হিজাব খুলে ছুঁড়ে মারল আলনায়। এরপর ধপাস করে বিছানায় বুঁদ হয়ে পড়ে মুখটা বালিশে গুজে দিল। বুক ফেটে কান্না বেরিয়ে এলো। চাপা কান্না হলেও এত গভীর যে তার ভেতরে সব অভিমান, কষ্ট আর রাগ যেন বেরিয়ে আসতে চাইছে। তার বুকের ব্যথা কিছুতেই হালকা হলো না, যেন আহাদ নামের এক ঝড় তার সমস্ত শান্তি কেড়ে নিয়েছে আর তাকে ফেলে রেখেছে এক অস্থির আধারে। অথচ সে ঝড় তার জীবনে সে নিজেই নিয়ে এসেছে।